হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। টাকা সবসময় সকল সুখ কিনতে পারে না। সৃষ্টিকর্তা এক একজনের জীবন এক এক রকম করে সাজিয়েছেন। কারো কাছে অনেক টাকা থাকার পরেও সে পুরো সুখ পায় না। আবার কোনো গরিব দরিদ্র তার সেই দিন এনে দিন খাওয়ার টাকার মাঝেই সবটুকু সুখ আনন্দ খুঁজে পায়। আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন এগুলো কেন বলছি। গল্পের সাথেই থাকুন, আশা করি সবটা বুঝতে পারবেন। সকালবেলা ঘুমিয়ে আছি, তখনই কেউ এসে আমার উপরে পানি ঢেলে দেয়। আমি দৌড় পড়িয়ে বিছানা থেকে উঠি। তখন দেখি আমার ছোট বোন সামিরা দাঁড়িয়ে আছে। কি রে নবাবজাদা, এত ঘুম কিসে? সকাল কয়টা বাজে দেখেছিস? সামিরা, আমি তোর বড় ভাই, একটু সম্মান দিয়ে কথা বল। এসেছে বড় ভাই। তুই হয়তো ভুলে যাচ্ছিস, এ বাড়ির সবাই তোকে চাকর হিসেবেই দেখে, আর একজন চাকর কিনা আমার বড় ভাই, শুনতেও হাসি পাচ্ছে। এতটা নিচে নেমে গেছিস বোন আমার? পরিবারের সবাই না হয় আমাকে সহ্য করতে পারে না, তুইও তো একটু সুন্দর করে কথাটুকু বলতে পারিস। আমি কি দোষ করেছি বল? আমি কি তোদের থেকে একটু ভালো ব্যবহার, ভালোবাসা পেতে পারি না? এই একদম আমাকে এমন কথা শেখাতে আসবি না, না হলে মাকে বলে এমন মার খাওয়াবো জীবনের শিক্ষা পেয়ে যাবি। এখন নিচে যা, বাবার গাড়িটা পরিষ্কার করে দিতে বলেছে, তারপর আমার কাপড়গুলো কেচে দিবি। নীল তখন আর কথা না বাড়িয়ে চুপচাপ বিছানা থেকে উঠে যায়। তারপর গায়ের ভেজা গেঞ্জিটা খুলে নেয় আর একটা গামছা গায়ে জড়িয়ে নেয়। প্যান্টটা আর চেঞ্জ করতে পারে না। আসলে নীলের এই একটা প্যান্ট আর একটা গেঞ্জি আছে, তাও আবার তার বড় ভাইয়ের পুরাতন আর একটা ছেঁড়া লুঙ্গি আছে। এগুলো দিয়ে কোনো মতেই নীলের দিনকাল কেটে যাচ্ছে। নীল তখন এভাবে স্টোর রুম থেকে বেরোই, আপনাদের তো বলাই হলো না। নীলের নিজস্ব কোনো থাকার রুম নেই। স্টোর রুমটাতে কোনো মতে দিনকাল কাটাচ্ছে নীল। নীল ড্রয়িং রুমের পাশ কাটিয়ে যখন বাহিরে গাড়ি ধুতে যাচ্ছিল, তখনই তার বাবার কণ্ঠ। এই চাকর শোন, ভালো করে আমার গাড়ি পরিষ্কার করবি, গাড়িতে যেন একটা দাগও না থাকে। নীল হ্যাঁ বোধক মাথা নাড়ায়, তারপর বাহিরে চলে যায়। নীলের ভাবিও তখন সেখানে ছিল, তখনও কিছু বলে না, শুধু নীলের নিষ্পাপ মুখের দিকে তাকিয়েছিল। বাহিরে এসে নীল গ্যারেজ থেকে জিনিসপত্র নিয়ে গাড়ি পরিষ্কার করা শুরু করে। নীল গাড়ি পরিষ্কার করছিল আর হাসছিল। এটা কোনো আনন্দের হাসি নয়, এটা হচ্ছে হতাশা, কষ্ট আর বুকের ভেতরে থাকা ব্যথার হাসি। নীল গাড়ি পরিষ্কার করার সময় ভুলবশত লোহার নুড়ি দিয়ে গাড়ি মোছা শুরু করে। নীল জানতো না নুড়িটা লোহার ছিল, কিন্তু তখনই নীলের চোখ সেদিকে যায়। নীল অবাক হয়ে যায়, গাড়ির কিছুটা রং উঠে গিয়েছে। উপরে বেলকনি থেকে সামিরা এটা দেখতে পায়। সে তাড়াতাড়ি তার বাবাকে আর বড় ভাইয়া অর্থাৎ আবিরকে নিয়ে আসে। পেছন পেছন নীলের মা আর ভাবিও আসে। নীলের বাবা আর আবির তো গাড়ির এই অবস্থা দেখে রেগে যায়। বাবা, ভাইয়া, আমি ভালো করে দেখেছি, এ চাকর ইচ্ছা করেই গাড়ির রং উঠিয়েছে। এ কথা শুনে আবির রেগে নীলের গালে একটা থাপ্পড় মেরে দেয়। ছোট লোক, তোর এত বড় সাহস! তুই জানিস এই গাড়ির দাম কত? তোকে 10 বার বিক্রি করলেও এই গাড়ির চাকার দাম পাওয়া যাবে না। আবিরের থাপ্পড়ের তীব্রতা নীলের গাল ছাপিয়ে কানে এসে বাঁচল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো রাগ বা প্রতিবাদ ছিল না, ছিল এক শুধু গভীর নিথর প্রশ্ন। কেন কেন তার সাথে এমনটা হয়? ভাইয়া, আমি আমি ইচ্ছে করে করিনি, ভুল হয়ে গেছে। ভুল? তোর মতো চাকরদের কাছে একটা গাড়ির সামান্য আঁচড়ও ভুল? তুই জানিস এই সামান্য আঁচড় সারাতে কত টাকা লাগবে? এই বাড়িতে খেয়ে পড়ে আছিস, তারপরেও তোর সাহস হয় আমাদের ক্ষতি করার? যথেষ্ট হয়েছে আবির, এই ছোট লোকের সাথে আর কথা বলিস না। নীল, আমি অনেক সহ্য করেছি তোর এই ঢং। তোকে এই বাড়িতে শুধু কাজ করার জন্যই রাখা হয়েছে, কিন্তু তুই কাজের বদলে ক্ষতি করছিস। তোর জন্য এই বাড়ির আর সব ভালো জিনিসের ক্ষতি হোক, সেটা আমি চাই না। নীলের বাবা আহমেদ সাহেবের কথা শেষ হলে পাশ থেকে নীলের মা তারা বেগম বলেন, হ্যাঁ, একদম ঠিক বলেছ। কালকের দিনটা দেখলি না, ড্রয়িং রুমের ফুলদানিটা কিভাবে ভেঙে দিল? আর কদিন আগে আমার স্বাদের শোপিসটা। ও একটা অলক্ষী। আমার তো মনে হয় ও এই বাড়িতে থাকলে আমরা ধীরে ধীরে সব হারাবো। বাবা, হয়তো
হয়তো সত্যিই ভুলবশত হয়েছে। নীল তো খারাপ ছেলে না। ও ভাবি, তোমার আবার এখন কেন এত দরদ? তোমার কি মনে হয় না ও আমাদের ভালো দেখতে পারে না? ও তো সব সময় চায় আমাদের কিছু একটা ক্ষতি হোক। তুমি ভেতরে যাও রাইসা, তোমার নরম মনের সুযোগ নিতে পারে এই ছেলেটা। সবাই যখন নীলকে অপবাদ আর অপমান করছিল, নীল তখন শুধু দেখছিল তার শৈশবের খেলার সাথী, তার রক্ত সম্পর্কীয় বোন সামিরা এবং তার নিজের মা কেমন করে তাকে মিথ্যে দোষারোপ করছে। তার মনে হচ্ছিল এই বাড়িটা আসলে বরফের টুকরোই তৈরি, যেখানে ভালোবাসার কোনো উষ্ণতা প্রবেশ করতে পারে না। বাবা, মা, তোমরা প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আর এরকম করব না। এই, তোকে না বারণ করেছি আমাকে মা বলে ডাকবি না? তারপরেও তোর ওই নোংরা মুখে কেন আমাকে ডাকিস? আর কোনোদিন যদি দেখি তাহলে সেদিন বুঝবি। একদম ঠিক, তুই আমাদের কোনো ছেলে না, তুই শুধু এই বাড়ির চাকর। এখন সর আমার গাড়ির কাছ থেকে। তোর এই নোংরা হাত দিয়ে আমার গাড়িটা পরিষ্কার করতে দেওয়া আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। এই বলে আহমেদ সাহেব অর্থাৎ নীলের বাবা তাকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নীল চুপচাপ বাড়ির ভেতর চলে যায়, তার চোখ দিয়ে অশ্রু ফোঁটা টপ টপ করে মাটিতে পড়ছিল। অন্যদিকে বাহিরে বাড়ির সবাই গাড়ির সামনে দাঁড়িয়ে হাসছে। চাকরটাকে অনেকদিন পর ভালো করে একটা থাপ্পড় দিলাম, সেই লেগেছে। হ্যাঁ ভাইয়া, আমারও ভালোই লেগেছে। যাই করছে এই আপদটাকে তো বাড়ি থেকে তাড়াতে পারছি না। বাড়ি থেকে তাড়াতে পারলেই যেন মুক্তি পেতাম। আরে এটা নিয়ে টেনশন করো না তো, একদিন সুযোগ বুঝে ঠিক আপদটাকে বিদায় করে দেব। তারা এগুলোই বলছিল, এদিকে নীল গেস্ট রুমে দাঁড়িয়ে তার চোখের জল ফেলছিল। নীল তখন তার চোখের এক ফোঁটা জল হাতে নিয়ে মনে মনে বলে, কাদের জন্য এই চোখের পানি ফেলছি? যাদের কাছে আমার কোনো মূল্য নেই, যাদের কাছে আমি শুধু একজন চাকর। নীল এগুলোই ভাবছিল, তখনই তার কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকায়। তার ভাবি এসেছে। নীল তাড়াতাড়ি তার চোখের পানিগুলো মুছিয়ে মুখে একটা হাসি রেখা টেনে বলে, কি ভাবি, কিছু কি লাগবে? আমার সাথে একদম নাটক করবি না নীল। আমি জানি তুই এগুলো সহ্য করতে পারিস না, তোর অনেক কষ্ট হয়। কিন্তু কি করব বল, তারা সবাই যে কেন তোকে এত ঘৃণা করে সেটাই বুঝতে পারি না। কারণগুলো তো তোমার ভালো করে জানা আছে ভাবি। এগুলো কি কোনো কারণ হলো? আরো কত বড় বড় ভুলের পরেও মানুষ ক্ষমা করে দেয়। আচ্ছা বাদ দে, ওনারা সবাই খেয়ে নিয়েছে, তারা উপরে গেলে তুই কিচেন রুমে গিয়ে খেয়ে নিস। আমি সেখানে তোর জন্য খাবার রেখে দিয়েছি। ভাবি, তোমাকে কি কেউ বলেছে আমার জন্য এত কষ্ট করতে? আরে তুই তো আমার ছোট ভাই, তোর জন্য করব না তো কার জন্য করব? আর এখানে কষ্টের কিচ্ছু নেই। আমি এখন যাই, যা বললাম তাই করিস। ঠিক আছে ভাবি। নীলের ভাবি রাইসা তখন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নীল চুপি চুপি রুম থেকে বেরিয়ে কিচেন রুমে গিয়ে খাবার খাওয়া শুরু করে। আসলে নীলকে কখনোই সকালে খাবার খেতে দেয় না তার বাড়ির লোকেরা। নীলের ভাবি লুকিয়ে লুকিয়ে খাবার দেয়। তারা দুপুরে খেতে দেয়, আর মাঝে মাঝে রাতে কিছু থাকলে খেতে পায়, না থাকলে খেতে পায় না। এভাবেই এত ধনী পরিবারের একটা ছেলে তার জীবন কাটাচ্ছে। নীল খাবার খেতে খেতে বলল, ধনী পরিবারে জন্ম হলে ধনী হওয়া যায় না, ধনীদের মতো জীবনযাপন করা যায় না। তার সবচেয়ে বড় উদাহরণই মনে হয় আমি। নীল নিঃশব্দে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। পেটে খাবার গেলেও বুকে জমে থাকা কষ্টের ভারে তার হাঁটা চলায় কোনো শক্তি ছিল না। তার গন্তব্য সেই স্টোর রুম। মনে তার শুধু রায়সা ভাবির দেওয়া সামান্য ভালোবাসার উষ্ণতা, যা এই বরফ ঠান্ডা বাড়িতে একমাত্র টিকে থাকার অবলম্বন। স্টোর রুমের দরজা ঠেলে নীল সবেমাত্র ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই তার ছোট বোন সামিরা এসে সামনে দাঁড়ালো। তার চোখে স্পষ্ট বিরক্তি আর রাগ। কি রে নবাবজাদা, তোর কি কাজের কথা মনে নেই? আমি তোকে কখন আমার কাপড়গুলো কেচে দিতে বলেছিলাম, সেগুলো এখনো স্টোর রুমে এই নোংরা কোণে পড়ে আছে কেন? তোর কি কানে কথা যায় না? সামিরা, আমি এইমাত্র খেয়ে এলাম, ভেবেছিলাম একটু পরেই কাজতে যাব। আমি তো কখনো তোর জন্য বাকি রাখিনি। তোর মতো চাকরে আবার পেট পূজা কিসের? এই বাড়িতে তো জন্ম হয়েছে শুধু কাজ করার জন্য, খাবার জন্য নয়। আর শোন, তুই এখন আর 1 মিনিটও দেরি করতে পারবি না। যা, আমার কাপড়গুলো এখনই ধুয়ে বারান্দায় মেরে দিয়ে আসবি। মনে রাখিস, একটা দাগও যেন না থাকে। নীলের বুকটা আবার মধুর দিয়ে উঠল। সে তার আপন বোন, তবুও কেন এই চরম অবজ্ঞা? সে কোনো উত্তর না দিয়ে নীরবে মেঝে থেকে কাপড়ের বাস্কেটটা তুলে নিল।
এই বাস্কেটে শুধু সামিরার কাপড় নয়, আবির ভাই ও মায়ের নোংরা কাপড়ও রয়েছে। নীল পেছনের উঠোনে গিয়ে কাপড় কাচা শুরু করলো। সাবান আর পানির ঠান্ডায় তার হাত জমে যাচ্ছিল, তবুও সে খুব সাবধানে যত্নের সাথে প্রতিটি কাপড়ের ময়লা পরিষ্কার করলো। এক সময় সে লক্ষ্য করলো আবির ভাইয়ের একটা দামি শার্টের কলারের কাছে যেদি ময়লার একটা ছোট দাগ রয়ে গেছে। অনেক ঘষাঘষির পরেও সেটা উঠল না। অবশেষে সে হাল ছেড়ে সব কাপড় শুকানোর জন্য বারান্দায় দড়িতে মেলে দিল। কাপড় মেলতে মেলতে নীল লক্ষ্য করলো দাগ না ওঠা সেই শার্টের দিকে তার মন বারবার চলে যাচ্ছে। সামান্য একটা দাগ, কিন্তু সামিরা ঠিকই সেটা ধরে তাকে কাল আবার অপমান করবে। সে নিজের অক্ষমতার জন্য নিজেই কষ্ট পেল। নীল বারান্দা থেকে স্টোররুমের দিকে ফিরতেই সামিরার সামনে এসে দাঁড়ালো। কি রে, সব কাপড় ধুয়েছিস তো? আমার কাপড়গুলোও ভালোভাবে শুকিয়ে যেন ইস্ত্রি করা থাকে, নাইলে তোর খবর আছে। হ্যাঁ সামিরা, সব পরিষ্কার করে মেলে দিয়েছি। সামিরা তখন দড়িতে থাকা কাপড়ের দিকে চোখ বুলিয়ে হঠাৎ আবিরের শার্টের দিকে তাকালো। সেই শার্টের কলারের কাছে সেই জেদি ময়লার সামান্য দাগটা দেখতে পেল। এই কি করেছিস তুই? এই দেখ, আবির ভাইয়ের শার্টের কলারটা দাগটা এখনো রয়েছে। তোর চোখে কি কম দেখা যায়, নাকি তুই ইচ্ছাকৃতভাবেই ময়লা রেখেছিস? সামিরা, আমি অনেক চেষ্টা করেছি, দাগটা খুব জেদি ছিল। আমি আমি ক্ষমা প্রার্থী। চুপ কর, তোর মতো চাকরদের কাজই হলো ফাঁকি দেওয়া। শোন, কালকের মধ্যে এই শার্টের দাগ যদি না ওঠে আর বাড়ির কোনো কাজে যদি সামান্য ভুল হয়। সামিরা নীলের গালে একটা চিমটি কেটে দিল। এতে নীলের গালে লাল হয়ে গেল। এই, তোকে একটা কথা বলে রাখলাম, কাল যদি এই দাগ না ওঠে বা তুই যদি কালকের মধ্যে এই বাড়ির কোনো কাজে সামান্য ভুল করিস, তাহলে আমি মাকে বলবো তুই ইচ্ছাকৃতভাবেই বাড়ির ক্ষতি করছিস। তখন কিন্তু তোকে তাড়ানোর জন্য আর কেউ আটকাতে পারবে না। সামিরা নীলকে একটা কঠিন হুমকি দিয়ে হনহন করে ভেতরে চলে গেল। নীল সেই বারান্দায় দাঁড়িয়ে থাকলো। হাত দিয়ে গালের জ্বালাটা সে অনুভব করলো, কিন্তু তার এই দৈহিক কষ্টের চেয়েও বড় কষ্ট হলো এই ভেবেছে তার আপনজনরা তার সাথে এমন আচরণ করছে। তার মনে হলো পৃথিবীতে তার কোনো স্থান নেই, এই বাড়িতে সে শুধু একজন অবাঞ্ছিত মানুষ। স্টোররুমের খাটে শুয়ে নীল তার ভেজা গেঞ্জিটা খুলে দেখল। থাপ্পড়ের আঘাতের কারণে তার গালটা তখনও লাল হয়ে আছে। সে বালিশে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে শুরু করলো। আমি কি করলে তোমরা আমাকে মানুষ হিসেবে দেখবে? একটা সামান্য দাগ, আর তার জন্য এত অপমান? আমার কি কোনো দোষ নেই? কেন শুধু আমাকেই এমন জীবনযাপন করতে হচ্ছে? রাতের গভীরতা বাড়তে থাকে। বাইরে চারপাশের বিলাসবহুল বাড়িতে তখন সুখ আর শান্তির ঘুম, কিন্তু স্টোররুমের সে ছোট্ট অন্ধকার কোণে নীল শুধু অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল। এই জীবন থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা সে দেখতে পাচ্ছিল না। তার মনে হলো ধনী হওয়া হয়তো তার ভাগ্যে লেখা ছিল, কিন্তু সম্মান পাওয়া বা ভালোবাসা পাওয়াটা হয়তো তার জীবনের অভিধানে নেই। সামিরা চলে যাওয়ার পর নীল সেই বারান্দায় কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। গালের জ্বালা আর মনের কষ্ট তাকে একই সাথে বিদ্ধ করছিল। এ বাড়িতে তার জীবনের একমাত্র পরিচয় হলো চাকর এবং অপয়া। সে জানে এই অপমানের কোনো শেষ নেই। এক সময় সে ধীরে ধীরে স্টোররুমের দিকে এগিয়ে গেল। ভেজা চোখে, ক্লান্ত শরীরে নিজের ছেঁড়া তোষকের উপর শুয়ে পড়ল। নীল চোখ বুঝল, কিন্তু ঘুম এলো না। তার মনে তখনও শুধু পুরনো দিনের সেই সব কথা ভিড় করে আসছিল, যে কারণে সে আজ তার নিজের বাড়িতে পরবাসী। দর্শকরা, এই ভাগে চলুন আমরা নীলের অতীত থেকে একটু ঘুরে আসি। কেন নীল তার পরিবারের কাছে এত অবহেলিত? আহমেদ সাহেব এবং তারা বেগম বরাবরই রক্ষণশীল সমাজের মানুষ। তাদের প্রথম সন্তান আবির ছেলে হওয়ার পর তারা স্থির করেছিলেন দ্বিতীয় সন্তানটি যেন মেয়ে হয়। তাদের বহুদিনের ইচ্ছে ছিল ঘরে লক্ষ্মীর মতো একটা ফুটফুটে মেয়ে আসুক। যখন তারা নীলের জন্মের সময় নিশ্চিত হলেন যে এটা একটা মেয়ে হবে, তখন তারা নানা ধরনের দামি জিনিসপত্র আর পোশাক কিনে রেখেছিলেন। কিন্তু হাসপাতাল থেকে খবর এলো তাদের দ্বিতীয় সন্তানও পুত্র। নীলের জন্মের খবরটা পুরো পরিবারে এক শীতলতা নিয়ে এসেছিল। তারা বেগম তো প্রসবের কষ্ট ভুলে হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন। আহমেদ সাহেব তার সন্তানকে প্রথম দিন দেখতে যাননি, কারণ তিনি একে আশাভঙ্গ হিসেবে দেখছিলেন। তাদের কাছে মনে হলো নীল যেন তাদের সকল আকাঙ্ক্ষার মৃত্যু নিয়ে জন্ম নিয়েছে। কিন্তু আসল অভিশাপ আসে আরও 2 বছর পর। যখন নীলের বয়স মাত্র 2 বছর, তখন তাদের পরিবারের কর্তা নীলের দাদা খুব অসুস্থ হয়ে পড়েন। দাদা নীলকে ভীষণ ভালোবাসতেন। অসুস্থতার মাঝেও তিনি নীলকে কাছে ডাকতেন এবং খেলতেন।
এক বৃষ্টি ভেজা সকালে দাদা অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলেন। নীল তখন হামাগুড়ি দিয়ে দাদার খাটের কাছে যায়। খেলতে খেলতে নীল দাদার পাশে রাখা জলের গ্লাসটা ভুলে ফেলে দেয়। মুহূর্তের অসাবধানতায় গ্লাসের কাঁচটা ভেঙে যায় এবং জল ছিটে গিয়ে দাদার মুখও বুকে পড়ে। ওই দিন বিকেলবেলায় নীলের দাদা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের সবাই যখন শোকস্তব্ধ, ঠিক তখনই নীলের মা তারা বেগম চিৎকার করে কাঁদতে কাঁদতে একটা কথা বললেন। আমার ছেলেটা অপয়া, অলক্ষী, ওর জন্যই আমার বাবা চলে গেলেন। বাবার মুখে যখন শেষ জলটা দিতে পারলাম না, তার ঠিক আগেই ও জল ফেলে দিয়ে কাজ ভেঙে অশুভ লক্ষণ নিয়ে এসেছিল। ও আমাদের পরিবারের জন্য ভালো না। সেই দিন থেকে সেই সামান্য দুর্ঘটনাটি নীলের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ালো। পরিবারের সবাই, বিশেষ করে আহমেদ সাহেব এবং তারা বেগম, দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করলেন যে নীলই তাদের বাবার মৃত্যুর কারণ। তারা তাকে অপয়া এবং অলক্ষী বলে ডাকতে শুরু করলেন। তার উপস্থিতি মানে অশুভ কিছু ঘটবে, এ ধারণা তাদের মনে গেঁথেছে। এ কারণে তাদের মনের ভেতরে থাকা আকাঙ্ক্ষিত মেয়ের জন্ম না হওয়ার পুরনো ক্ষোভ, বাবার মৃত্যুর শোক আর এই অশুভ তকমা সব মিলিয়ে তারা নীলকে তাদের ছেলে হিসেবে নয়, বরং এক বোঝা, এক চাকর হিসেবে দেখতে শুরু করলেন। একমাত্র রাইসা ভাবি এই অন্ধ কুসংস্কার থেকে দূরে ছিলেন। তাহলে চলুন গল্পে ফিরি। বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে নীল তার অতীতের সেই অভিশাপের কথাগুলো মনে করতে পারছিল না, কিন্তু তার অবচেতন মন জানত তাদের এই ঘৃণার জন্ম বহু আগে। তার কোনো দোষ নেই, তবুও সে দোষী। সে উঠে বসল। স্টোররুমের সামান্য জানলা দিয়ে সে বাইরের অন্ধকার দেখল। সে অন্ধকারে সে তার ভবিষ্যৎ খুঁজতে চাইল। আর কতদিন এভাবে, আর কতদিন আমাকে এই বাড়িতে এই অপমান আর ঘৃণা সহ্য করতে হবে? আমাকে কোনো একটা উপায় খুঁজে বের করতেই হবে, প্রমাণ করতেই হবে আমি অপয়া নই। নীল তখন স্থির হয়ে একটা গভীর প্রতিজ্ঞা করল। কালকের দিনটা তার কাছে শুধু আরেকটা কাজ করার দিন নয়, এটা তার ধৈর্য এবং সহনশীলতার শেষ পরীক্ষা। সে আর কোনো ভুল করবে না, কারণ সে জানে তার প্রতিটি ভুল এই পরিবারের তাকে আরও বেশি ঘৃণা করার অজুহাত তৈরি করে দেয়। বাড়ি তখন গভীর রাত, সমস্ত শহরে শান্তি নেমে এসেছে, কিন্তু এ বাড়ির স্টোররুমের অন্ধকারে এক অবহেলিত ছেলে তার ভেতরের সমস্ত যন্ত্রণা নিয়ে জেগে আছে। পরের দিনটাও নীলের জীবনে অভিশাপের মতোই এলো। সকালে ঘুম ভাঙল না, বরং গালে জলের ঝাপটা দিয়ে দিনের প্রতিটা ঘন্টা কাটল গাড়ির টায়ারের ধুলো ছেড়ে, বাথরুম পরিষ্কার করে আর আবির ও সামিরার পুরনো কাপড় ইস্ত্রি করে। প্রতিটা কাজে সামান্য ত্রুটি পেলেই তারা নীলকে উদ্দেশ্য করে নোংরা কথা বলতো, যেন নীল এই বাড়ির চাকর নয়, তাদের ব্যক্তিগত ঘৃণার পাত্র। দুপুরে খাওয়ার পর যখন বাড়ির সবাই নিজেদের ঘরে বিশ্রামে ব্যস্ত, তখন রাইসা ভাবি চুপি চুপি স্টোররুমের দিকে এলেন। নীল তখন অবসন্ন শরীরে বিছানায় আছোয়া হয়েছিল। এই নীল, কি ভাবছিস? তোর চোখ দুটো এত লাল কেন? কাল সামিয়া তোকে কিছু বলেছে বুঝি? না ভাবি, কিছু না। তোমার কষ্ট করা কি দরকার ছিল? তুমি তো জানো এখানে তোমার আসা উচিত না। কেন আসবো না? তুই ছাড়া এ বাড়িতে আমার আর কি আছে বল? তোর কষ্ট দেখলে যে আমারও কষ্ট হয়। তোর ভাই আর তোর পরিবার তোকে এভাবে দেখতে পারে, কিন্তু আমি তো পারি না। শোন, যা হওয়ার হয়েছে, ভুলে যা। বলতে চাইলেই তো বলতে দেয় না ভাবি। সারাদিন শুধু অপমান আর তাচ্ছিল্য। আমার তো মনে হয় আমার আর পড়াশোনা হবে কিনা সেটা জানি না। ভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখাটাই আমার কাছে বিলাসিতা মনে হচ্ছে। একদম এসব কথা বলবি না। আমি যতদিন আছি ততদিন তোর পড়াশোনা চলবেই। তোর পড়াশোনা থামানোর ক্ষমতা এই বাড়ির কারণেই। তোর তো আর কয়েকদিনের মধ্যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, তাই না? হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেব, কিন্তু রেজাল্টের পর ভার্সিটি ভয় লাগছে ভাবি। যদি রেজাল্ট ভালো না হয়? তোর রেজাল্ট ভালোই হবে। তুই এত ভালো ছাত্র, তুই বরং এখন থেকেই চিন্তা কর কোথায় ভর্তি হবি। তুই তো খুব ভালো ছাত্র, নিশ্চয়ই ভালো কোনো সাবজেক্ট পাবি। এখনো ঠিক করিনি ভাবি। আমার সব স্বপ্ন তো এই বাড়ির চার দেয়ালের অপমান আর কলেজের আড়ালে ঢাকা পড়ে আছে। শোন, স্বপ্নকে আটকে রাখিস না। তোর রেজাল্ট ভালো হলেই আমি তোকে ফর্মে হাত দিতে দেব। আমি তোকে সাহায্য করব। মনে রাখিস, লেখাপড়াটাই তোর মুক্তি, এই বাড়ির ঘৃণা থেকে মুক্তি। বন্ধুরা, আপনাদের তো বলতেই মনে ছিল না, নীল কিন্তু এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সেইবার এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং রেজাল্ট প্রকাশের অপেক্ষায় আছে। নীলের এই কষ্টের জীবন একমাত্র আলোর রেখা রাইসা ভাবি। রাইসা ভাবি লুকিয়ে তাকে পরীক্ষার ফি এবং পড়াশোনার সব খরচ দেন।
তাছাড়া নীল জন্মগতভাবে ট্যালেন্টেড স্টুডেন্ট হওয়ায় সে কলেজ থেকে স্কলারশিপও পেয়েছে, তাই তার বেশি একটা খরচ লাগেনি। তবে তার এই পড়াশোনার খবর বাড়ির অন্য কেউ জানে না। এখন যা, মুখটা ধুয়ে আয়। আর মন খারাপ করিস না, এই সময়টা তাড়াতাড়ি কেটে যাবে। ধন্যবাদ ভাবি, তুমি না থাকলে হয়তো এতদিন আমি... চুপ, আমি এখন যাই। কেউ যদি দেখে ফেলে তাহলে আবার নতুন সমস্যা হবে। সাবধানে থাকিস। রাইসা ভাবি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর নীল যেন একটু কিছুটা স্বস্তি পেল, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার সেই স্বস্তি আবার চাপা পড়ে গেল এই বাড়ির দমবন্ধ করা পরিবেশে। আবির ভাইয়ের জন্য চা বানানো, বাবার জুতো পলিশ করা আর মায়ের ফরমাইশি কাজগুলো করতে করতে দিন কাটতে লাগলো। তো এভাবেই এক সপ্তাহ চলেছে। সপ্তাহ জুড়ে একই রকম অপমান, একই রকম কাজ, আর রাইসা ভাবির দেওয়া একটুখানি সাহস নিয়ে নীল নিজেকে টিকিয়ে রাখে। এক সপ্তাহ পর সেদিন সন্ধ্যাবেলা নীল দিনের সমস্ত কাজ শেষ করে সবেমাত্র বাড়ির ছাদে কাপড় তুলতে গিয়েছিল। আকাশ তখনও পুরোপুরি অন্ধকার হয়নি, মাগরিবের আজানের সময় আসন্ন। সে দ্রুত হাতে কাপড়গুলো গুছিয়ে নিল। তার মন বলছিল আজ হয়তো কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। নীল কাপড়গুলো হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সিঁড়ির মাঝপথ আসতে ড্রয়িং রুমের দিক থেকে সে তীব্র চেঁচামেচির শব্দ শুনতে পেল। ভয়ে ভয়ে সে সিঁড়ি থেকে নেমে ড্রয়িং রুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দৃশ্য দেখে সে স্তম্ভিত হয়ে গেল। ড্রয়িং রুমের মেঝেতে একরাশ ছেঁড়া টাকা ছড়ানো, আর পাশে রাখা আছে একটা ছোট খালি কাঠের সিন্দুক। আবির, সামিরা, আহমেদ সাহেব এবং তারা বেগম সবাই সেখানেই দাঁড়িয়ে। রাইসা ভাবি একপাশে দাঁড়িয়ে কাঁদছিলেন, তার চোখ ভরা আতঙ্কে। নীলকে দরজায় দেখা মাত্র তারা বেগম যেন পাগল হয়ে গেলেন। এই যে সেই অপয়া, এই চা করে আমার সর্বনাশ করেছে। তুই তুই কি মনে করেছিস তোর নোংরা হাত থেকে এই টাকাও রেহাই পাবে? মা, আমি কিছু করিনি। আমি ছাদ থেকে কাপড় নিয়ে নামছিলাম। একদম মিথ্যা বলবি না। এই সিন্দুকের চাবি সবসময় আমার কাছে থাকে। সিন্দুক ভাঙা, টাকাগুলো সব এভাবে ছিঁড়ে ফেলা, নীল ছাড়াই ঘরের কেউ টাকা চুরি বা নষ্ট করবে না। তুই করেছিস। তোর এত সাহস? মিথ্যা বলছিস? তুই চুরি করে ধরা পড়ে ভয়ে টাকাগুলো নষ্ট করেছিস। নীলের কথা শেষ হওয়ার আগেই আবির তার হাতের কাছে থাকা একটা মোটা লাঠি দিয়ে নীলের পিঠে সজোরে আঘাত করল। ভাইয়া প্লিজ, ব্যথা লাগছে। না না, প্লিজ ওকে মারবেন না, ও কিছু করেনি। আমি বিশ্বাস করি ও এমন কাজ করতে পারে না। রাইসা ভাবি দ্রুত নীলের দিকে এগিয়ে এলেন, কিন্তু সামিরা মাঝখানে এসে তাকে টেনে ধরে ফেলে। থামো ভাবি, তোমার এত দরদ কিসের জন্য? তোমার জন্যই ও সাহস পাচ্ছে, ও একটা চোর। রাইসা, তুমি ভেতরে যাও। তোমার এই অতিরিক্ত সহানুভূতি এই ছেলেকে আরো নষ্ট করছে। আবির, রাইসাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দে। আবির দ্রুত রাইসা ভাবিকে টেনে পাশের একটা খালি রুমে নিয়ে গেল এবং দরজায় তালা লাগিয়ে দিল। রাইসা ভাবি ভেতর থেকে দরজা পিটিয়ে কাঁদতে লাগলেন, কিন্তু তার চিৎকার বাইরের উন্মত্ততাকে থামাতে পারল না। এরপর শুরু হলো নারকীয় অত্যাচার। তুই আমাদের সম্মান নষ্ট করলি। নে, আমার বাবার হত্যাকারী, তুই আমার সম্পদ ধ্বংস করলি। তিনি নীলের দিকে এগিয়ে এসে তার চুলের মুঠি ধরে বাঁকাতে লাগলেন। আহমেদ সাহেব পা দিয়ে নীলের পেটে আঘাত করে বলে, তোর মতো ছোট লোককে এই বাড়িতে থাকতে দেওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল। সামিরা পাশ থেকে একটা শক্ত বই ছুঁড়ে মারল নীলের দিকে। দূর হ এই অপয়া। বাড়ির চারজন মিলে একজন নিরস্ত্র অসহায় ছেলেকে নির্মমভাবে মারতে শুরু করলো। নীলের শরীর তখন আর কোনো ব্যথা অনুভব করছিল না, শুধু মনে হচ্ছিল তার নিঃশ্বাস বুঝি বন্ধ হয়ে আসছে। তার চোখে কোনো রাগ বা প্রতিবাদ ছিল না, ছিল শুধু এক গভীর নিথর জিজ্ঞাসা। মারের তীব্রতা এতটাই ছিল যে নীল একসময় দুর্বল হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। তার সমস্ত শরীর তখন জ্বালাপোড়া করছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সে শেষবারের মতো করুণ দৃষ্টিতে আবিরদের দিকে তাকালো, তারপর তার চোখ বন্ধ হয়ে গেল। তার দেহ নিথর হয়ে মেঝের ছেঁড়া টাকার উপরে পড়ে রইল। আবির হাঁপাতে হাঁপাতে লাঠিটা দূরে ছুঁড়ে ফেলে দিল। যথেষ্ট হয়েছে, ওকে আর মারার দরকার নেই। মরে গেলে ঝামেলা বাড়বে। আলো নিভিয়ে দে। তারা বেগম, আবির এবং সামিরা সবাই তখন জ্ঞান হারালো নীলের দিকে এক ঝলক তাকিয়ে নিজেদের ঘরগুলোর দিকে, তারপর হাঁটা ধরল। তারা ঘরের আলো নিভিয়ে দিল। জ্ঞান হারানো নীলের নিথর দেহ এবং ছেঁড়া টাকাগুলো সেই ড্রয়িং রুমের অন্ধকারে একা পড়ে রইল। পাশের রুম থেকে রাইসা ভাবির চাপা কান্নার শব্দ ভেসে আসছিল, কিন্তু কেউ সেই অন্ধকারে নীলকে তোলার মতো ছিল না।
জ্ঞান হারানোর পর কতক্ষণ সেই ঠান্ডা মেঝেতে পড়েছিল নীল সে জানে না। যখন তার জ্ঞান ফিরল তখন গভীর রাত। বাইরের ঘড়িতে হয়তো রাত 2টো ছুঁই ছুঁই। সারা শরীরে অসহ্য যন্ত্রণা, মনে হচ্ছে দেহের প্রতিটা হাড় বুঝি ভেঙে চুরমার হয়ে গেছে। বহু কষ্টে নীল কনুয়ে ভর দিয়ে উঠে বসল। ড্রয়িং রুমের গাঢ় অন্ধকারে ছেঁড়া টাকা আর তার যন্ত্রণাই ছিল একমাত্র সঙ্গী। পাশের রুম থেকে রাইসা ভাবির চাপা কান্নার শব্দ তখনও ভেসে আসছিল। নীল কোনো মতে হামাগুড়ি দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সে ধীরে ধীরে স্টোর রুমের দিকে গেল। সেখানে গিয়ে সে তার ভেজা গেঞ্জিটা পরিবর্তন করলো, কিন্তু সারা শরীরে যন্ত্রণার কারণে তার মনে হলো এভাবে আর এক মুহূর্ত এই নরকে থাকা অসম্ভব। সে তখন একটা ছোট নোটবুক আর পেন খুঁজে বের করলো। অনেক কষ্টে কাপা হাতে সে টেবিলে ঝুঁকে লিখতে শুরু করলো। তার চোখের জল গড়িয়ে কাগজের উপর পড়ছিল, কিন্তু সে থামল না। তাকে 2টো চিঠি লিখতে হবে। চিঠি লিখেছে নীল বাবা, মা, ভাই বোনের উদ্দেশ্যে। বাবা, মা, আবির ভাই, সামিরা, জানি আমার এই চিঠিটা পড়ার পর আপনারা হয়তো হাসবেন বা আরও একবার বলবেন ভালোই হয়েছে, এই আপদ দূর হয়েছে। আমি জানি আপনাদের কাছে আমি চাকর, চোর এবং অপয়া। মা, আপনি আমাকে মা বলে ডাকতেও বারণ করেছেন, তবুও এই চিঠি লেখার সময় আমার মুখ দিয়ে বারবার মা শব্দটি আসছে। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আমি কি কখনো আপনাদের সন্তান ছিলাম না? বাবার কাছে, ভাইয়ের কাছে বা আমার ছোট বোন সামিরার কাছে কেন আমি একটু ভালোবাসা, একটু সম্মান পেলাম না? আমার জন্মের সময় আপনারা মেয়ে চেয়েছিলেন, আর আমার দাদার মৃত্যুর জন্য আপনারা আমাকে দোষী বানালেন। আমি আপনাদের বোঝাতে চেয়েছি আমি নিরপরাধ, কিন্তু আজ আমার শরীরটা যত না ব্যথা করছে, তার চেয়ে বেশি ব্যথা করছে এই মিথ্যা অপবাদ আর অপমানের ঘৃণায়। আজ আমি চলে যাচ্ছি, এমন একটা জায়গা থেকে যাচ্ছি যেখানে আমার কোনো অস্তিত্ব নেই। আপনাদের সম্পদ নষ্ট করে দেয়নি, চুরিও করেনি, কিন্তু আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আপনাদের ভালোবাসা আপনারা অনেক আগে কেড়ে নিয়েছেন। আমি প্রার্থনা করি আমার চলে যাওয়ায় আপনারা শান্তি পান, আর আশা করি আমার অনুপস্থিতিতে আপনাদের সংসারে সব অশুভ দূর হয়ে যাক। ভালো থাকবেন সবাই। বিদায়, আপনাদের অবহেলিত সন্তান নীল। চিঠি 2 লিখেছে রাইসা ভাবির উদ্দেশ্যে। প্রিয় ভাবি, যখন তুমি এই চিঠিটা পড়বে আমি তখন অনেক দূরে, এই বাইরের ঘৃণা থেকে অনেক দূরে। ভাবি, এই নরকের মধ্যে তুমি ছিলে আমার কাছে বেহেশতের দরজা। তোমার দেওয়া লুকিয়ে রাখা খাবার, তোমার সাহস আর তোমার বিশ্বাস, এগুলি আমার জীবনের একমাত্র সঞ্চয়। তুমি আমাকে শিখিয়েছো আমি অপয়া নই। তোমার দেওয়া সামান্য কিছু টাকা আর এই সামান্য পড়াশোনাটুকুই আজ আমার সম্বল। তোমার কারণেই আমি স্বপ্ন দেখতে শিখেছি। তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে, কিন্তু পারোনি। প্লিজ নিজেকে দোষ দিও না। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার জীবনের এই নতুন পথ চলার তোমার ঋণ আমি কোনোদিনও ভুলবো না। জানি না কবে ফিরতে পারবো, কিন্তু যখনই ফিরবো সেদিন তোমার ভালোবাসার মূল্য রাখবই। আমার জন্য তো টেনশন করার মতো কেউ নেই, শুধু তুমি আছো। আর তাই তোমাকে বলে দিচ্ছি, আমার জন্য একদম টেনশন করবে না। আমি তোমার দোয়ায় ভালো থাকবো। তুমি ভালো থেকো, সুখে থেকো। চিরকৃতজ্ঞ, নীল। চিঠি 2টি লিখে নীল অতি সাবধানে তার ভেজা চোখ মুছে নিল। সে তার সামান্য ছেঁড়া লুঙ্গি আর পুরনো গেঞ্জি ছাড়া আর কিছুই নিল না। পকেটে একটা টাকাও নেই। এটাই তার মুক্তি। সে নিঃশব্দে স্টোররুম থেকে বেরিয়ে পেছনের দরজা দিয়ে বাড়ির গেটের দিকে এগিয়ে গেল। দারোয়ান তখন তার চেয়ারে বসে গভীর ঘুমে আচ্ছন্ন। নীল গেট থেকে বেরিয়ে এলো। সে পেছন ফিরে তার বিশাল বাড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিল। তার জন্মভূমি, কিন্তু তার নয়। তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রুফোঁটা মাটিতে পড়ছিল। এই জল আর অপমানের নয়, এই জল ছিল জীবনের এক কঠিন বিদায়ের। নীল রাস্তা ধরে হাঁটতে থাকে। তার সারা শরীর ব্যথা করছিল, প্রতি পদক্ষেপে যন্ত্রণা হচ্ছিল, কিন্তু সে থামল না। সে শুধু হাঁটতেই থাকলো সে অজানা গন্তব্যের দিকে, যেখানে হয়তো কোনো একদিন তাকে মানুষ হিসেবে সম্মান দেওয়া হবে। হঠাৎ সে আর পারল না। শরীরের যন্ত্রণা আর দুর্বলতা তাকে গ্রাস করল। নীল জ্ঞান হারিয়ে রাস্তার ধুলোই মাটিতে পড়েছে। তারপর আমাদের দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন সকাল। আহমেদ বাড়ি সকাল 9টা। প্রথমে নীলকে কাজে না দেখে সামিরা চিৎকার শুরু করলো। চাকরটা কোথায় গেল? বাবার জুতো এখনো পলিশ করা হয়নি কেন? কেউ নীলকে দেখতে না পেয়ে সামিরা রাগে গজগজ করতে করতে নীলের স্টোররুমের দিকে যায়। রুমে ঢুকতে এসে বিছানার তোষকের উপর ভাঁজ করা 2টো চিঠি দেখতে পায়। কৌতূহলী হয়ে সামিরা তাড়াতাড়ি চিঠি 2টো তুলে নেয়।
সে তখন দ্রুত ড্রয়িং রুমে গেল। সেখানে আহমেদ সাহেব সংবাদপত্র পড়ছিলেন এবং আবির নাস্তার টেবিলে বসেছিল। বাবা, আবির ভাইয়া, দেখো, এই চাকুটা চলে গেছে, এই চিঠি দুটো রেখে গেছে। এই কথা শুনেই আবির দ্রুত গিয়ে পাশের রুমের তালা খুলে রাইসা ভাবিকে জোর করে ড্রয়িং রুমে নিয়ে এলো। রাইসা ভাবি তখনও ভয় কাঁপছিলেন। দেখো ভাবি, তোমার সেই আদরের ভাই এখন কি করে গেছে। আবির তখন সামিরার হাত থেকে চিঠি দুটি নিয়ে দ্রুত খোলার নির্দেশ দিল। বাড়ির সবাই তখন উৎকণ্ঠা নিয়ে সেই চিঠি দুটোর দিকে তাকালো। ড্রয়িং রুমে তখন চরম উত্তেজনা। সামিরার হাত থেকে আবির দ্রুত চিঠি দুটো ছিনিয়ে নিল। সে যখন চিঠিগুলো পড়ল তখন তার মুখের রং পাল্টে গেল। নীলের নীরব যন্ত্রণার প্রতিটি শব্দ, তার সেই আকুতি আমি কি কখনো আপনাদের সন্তান ছিলাম না? যেন তীরের ফলার মতো আঘাত হানল তাদের হৃদয়। চিঠির বিষয়বস্তু বোঝার পর পুরো ঘর জুড়ে নেমে এলো এক ভয়াবহ নিস্তব্ধতা, যা মুহূর্তেই ভেঙে গেল তীব্র কান্নার শব্দে। না, না রে নীল, আমার নীল, আমি কি করেছি? আমি আমার সন্তানকে অপয়া বলেছি। আমি কেমন মা? আহমেদ সাহেব টেবিলে সজোরে আঘাত করে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অলক্ষী, অপয়া, এই কথাগুলো বলে আমি কি ভুলটাই না করেছি? আমি কেন ওকে কখনো বিশ্বাস করিনি? আমি তোর বাবা। কাল রাতে ওকে মারার সাহস পেলাম কি করে? ভাইয়া দেখো, ও সত্যি চলে গেছে। আমি ওকে কত অপমান করেছি। আমি যে মিথ্যুক, ও নিরপরাধ ছিল। ভালোবাসা কেড়ে নিয়েছেন, ওর গায়ে আমার হাত উঠেছে। কি ভুল, কি অন্যায়! সামান্য টাকার চেয়ে একটা সন্তানের ভালোবাসা অনেক বেশি দামি, আর আমি সেটাই বুঝিনি। ঠিক সেই সময় যখন চারজনের বুক ফাটা কান্না আর অনুশোচনায় ড্রয়িং রুম ভারী, তখনই আহমেদ সাহেবের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল এক অচেনা নাম্বার। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আহমেদ সাহেব, আমি নীলের কলেজের প্রিন্সিপাল বলছি। আপনাকে একটি বিশেষ খবর দিতে ফোন করলাম। কি খবর? নীল নীল কি ঠিক আছে? আরে না না, সে একদম ঠিক আছে। রেজাল্ট বেরিয়েছে। আপনার ছেলে নীল পুরো ঢাকা বোর্ডের প্রথম স্থান অধিকার করেছে। সে শুধু আমাদের কলেজের নয়, পুরো বোর্ডের মুখ উজ্জ্বল করেছে। আমরা তাকে নিয়ে গর্বিত। তার মতো মেধাবী ছেলে আমাদের প্রতিষ্ঠানের সম্পদ। নীলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা দেবেন। প্রিন্সিপালের এই কথা যেন বজ্রাঘাতের মতো আঘাত হানল তাদের অনুশোচনা জর্জরিত হৃদয়। পুরো ঘরে আবার 1 মিনিটের জন্য পিন পতন নীরবতা। ঢাকা বোর্ডে প্রথম আমার ছেলে? মেধাবী, আমাদের সম্পদ। আহমেদ সাহেব ফোনে কথা শেষ করে ফোনটা হাত থেকে পড়ে গেল। আমরা আবার কি করলাম? একটা হীরাকে আমরা চাকর বলে অপমান করেছি। আমাদেরই সম্পদকে আমরা ফেলে দিলাম। রাইসা ভাবি এতদিন নিজেকে ধরে রেখেছিলেন, কিন্তু এই খবর শোনার পর তিনি আর পারলেন না। তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। আপনারা কি করলেন? ওকে অপয়া বলেছেন? ও তো আমাদের পরিবারের বরকত, ও তো আমাদের গর্ব। ও ভালো রেজাল্ট করে দেখালো, কিন্তু সেই ভালো ফলটা দেখানোর আগে আপনারা ওকে ঘর থেকে তাড়িয়ে দিলেন কেন? কেন ওর গায়ে হাত তুললেন আপনারা? রাইসা, আমাকে মাফ করে দে মা। আমার চোখ অন্ধ ছিল, আমি আমার সন্তানের মূল্য বুঝিনি। নীল, বাবারে, তুই কোথায় গেলি? আমার প্রথম স্থানাধিকারী সন্তান। নীল, বাবা আমার, তুমি এই অপয়া বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। তুমি ফিরে এসো। তোমার মতো সন্তানকে আমরা কেন একটা চোরের অপবাদ দিলাম? আমি ওকে মেরেছি, আমি ওর গায়ে হাত তুলেছি। যার মাথা আজ ফুলের মালা দিয়ে সাজানোর কথা, তার শরীরে আমি লাঠি দিয়ে চুরমার করে দিয়েছি। ও যদি ফিরে না আসে, তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। সবাই তখন পাগলের মতো কাঁদছিল। তাদের অহংকার, তাদের ভুল ধারণা এবং মিথ্যা অপবাদের কারণে তারা তাদের সবচেয়ে মেধাবী সন্তানকে আজ চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। রাইসা ভাবি তখন তার চোখের জল মুছে আবিরের দিকে তাকালেন। এখন কেঁদে লাভ নেই, আমাদের ওকে খুঁজতে হবে। ও চলে যাওয়ার আগে আমাকে বলেছে লেখাপড়াটাই ওর মুক্তি। ও মুক্তি পেয়েছে, কিন্তু আমরা অপরাধী হয়ে এই ঘরে বন্দি হয়ে গেলাম। সে বিশাল আহমেদ বাড়ির ড্রয়িং রুমে তখন শুধু অনুশোচনা আর হাহাকার। তারা তাদের সন্তানকে ফিরিয়ে আনতে চায়, কিন্তু তারা জানে না রাস্তার কোথায় কোন অন্ধকারে পড়ে আছে তাদের সে অবহেলিত কিন্তু মেধাবী সন্তানটি। অনুশোচনা আর হাহাকারে জর্জরিত হয়ে আহমেদ সাহেবের পরিবার তখন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে নীলকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। আবির তার গাড়িতে, আহমেদ সাহেব নিজে অন্য একটা গাড়িতে শহরের প্রতিটা রাস্তা, হাসপাতাল আর থানার দিকে ছুটলেন।
রাইসা ভাবি আর তারা বেগম শুধু কেঁদে চলেছেন আর প্রার্থনা করছেন। তাদের মনে তখন একটাই প্রশ্ন, তাদের ঢাকা বোর্ডের প্রথম স্থানাধিকারী সন্তান কোথায়? কিন্তু নিয়তি তখন নীলকে অন্য পথে নিয়ে যাচ্ছিল। এই মুহূর্তে আমাদের দৃশ্য আবারও পরিবর্তন হয়। 2 দিন পর নীল গভীর ঘুম থেকে জেগে উঠল। 2 দিন পর তার জ্ঞান ফিরল। চোখ খুলে সে নিজেকে হাসপাতালের একটা শীতল কিন্তু বিলাসবহুল ভিআইপি কেবিনে দেখতে পেল। তার হাতে ক্যানোলা লাগানো, যা দিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে। সে দ্রুত উঠে বসতে গেল। তখনই 2জন নার্স ছুটে এসে উদ্বেগ নিয়ে এগিয়ে এলেন। এ কি, আপনি উঠছেন কেন? আপনাকে উঠতে বারণ করা হয়েছে। আপনি শুয়ে থাকুন। এই মুহূর্তে আপনার উঠা একদমই ঠিক হবে না। নার্সের কথায় নীল বাধ্য হয়ে আবার শুয়ে পড়ল। তার পুরো শরীর তখন সুস্থ লাগছিল, কিন্তু গত রাতের মারের স্মৃতি মনে পড়তেই সে কুঁকড়ে উঠল। কিছুক্ষণের মধ্যে রুমে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক এবং একজন মহিলা প্রবেশ করলেন। তাদের বয়স এই 40-50-এর মধ্যে হবে। তাদের পোশাক আশাকে আভিজাত্যের ছাপ স্পষ্ট। তাদের দেখে নীল আবার উঠতে গেলে শায়লা চৌধুরী দ্রুত এগিয়ে এসে নীলকে উঠতে বারণ করলেন। না বাবা, তুমি উঠো না, শুয়ে থাকো। কেমন আছো বাবা? এখন অনেকটা ভালো লাগছে তো? জি আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো লাগছে। কিন্তু আঙ্কেল, আপনাদের তো চিনতে পারলাম না, আপনারা কারা? আমাকে তুমি চিনবে না। আগে বলো, তোমার এই অবস্থা কিভাবে হয়েছিল? তোমাকে যে অবস্থায় রাস্তায় পেলাম। সেটা বলে আর লাভ নেই আঙ্কেল, পুরোনো দিনের কথা ভুলে যাওয়াই ভালো। আচ্ছা, তুমি যেহেতু বলবে না, তাহলে তোমার বাবা মায়ের নাম্বার দাও, আমি তাদের এখানে আসতে বলি। তারা নিশ্চয়ই তোমার জন্য খুব টেনশন করছে। চিন্তা না আঙ্কেল, তারা নিশ্চয়ই আগের থেকে অনেকটা খুশি আছেন। তারা তো একজন অপয়া চাকরের বিদায় চেয়েছিলেন। আচ্ছা, আপনারা আমাকে কোথায় পেয়েছেন? আসলে আরো 2 দিন আগে আমাদের ছেলের জন্মদিন ছিল। ওর নাম ছিল আকাশ। ওর জন্মদিন উপলক্ষে আমরা রাস্তার পাশে সকল গরিব ও অসহায়দের খাওয়াচ্ছিলাম। তখনই রাস্তার পাশ দিয়ে যেতে যেতে এক সময় তোমাকে জ্ঞানহীন অবস্থায় দেখতে পাই। সাথে সাথে তোমাকে এখানে নিয়ে আসি। হিমেল চৌধুরী তখন নীলের হাত ধরে জোর করতে লাগলেন। নীলের তখন চোখের জল আর ধরে রাখা সম্ভব হলো না। সে ফিসফিস করে সবটা খুলে বলল। তার জীবনের সমস্ত ঘৃণা, অপবাদ, দাদার মৃত্যু নিয়ে আসা কুসংস্কার, বাবা মায়ের দুর্ব্যবহার, আবিরের নির্মম প্রহার এবং অবশেষে তার বাড়ি ছেড়ে চলে আসার কারণ। এখানে নীল শুধু তার জীবনের কষ্টগুলো বলল। বোর্ড পরীক্ষার ফলাফলের কথা চিপে গেল। নীলের কথা শুনে শায়লা চৌধুরী আর হিমেল চৌধুরী দুজনেই নীরব হয়ে গেলেন। শায়লা চৌধুরীর চোখ বেয়ে তখন অশ্রু গড়িয়ে পড়ছে। হিমেল চৌধুরী ক্রোধে মুষ্টিবদ্ধ করলেন। আস্তাগফিরুল্লাহ, এমন বাবা মাও হয়? নিজের রক্তকে এভাবে চোরের অপরাধ দেওয়া। আল্লাহ, তুমি এত কষ্ট সয়েছো বাবা। আমরা যদি আর একটু আগে পেতাম তোমাকে। পরিবেশ যখন একটু শান্ত হলো, তখন শায়লা চৌধুরী নীলের কপালে হাত বুলিয়ে দিলেন। বাবা, আমিও তো তোমার মায়ের মতো। তুমি কি আমার একটা আবদার রাখবে? জি বলুন মা। অজান্তে প্রথমবার মা শব্দটি উচ্চারণ করলো। তোমাকে দেখলেই আমার আমার ছেলে আকাশের কথা মনে পড়ে যায়। ওকে আমরা ছোটবেলায় হারিয়েছি, আজও তাকে খুঁজে পাইনি। আমাদের সেই ছেলের শূন্যতাটা আজও পূরণ হয়নি। তুমি কি আমার সেই ছেলের শূন্যতাটা পূরণ করবে? আন্টি, আপনারা এত ভালো, কিন্তু এটা কি বলছেন? আমার মতো একজন। কথা শেষ করতে পারল না। আমার জীবনে অনেক সমস্যা, অনেক ঘৃণা জড়িয়ে আছে। আমি সম্মান গ্রহণ করতে পারবো না। তুমি ভুলে যেও না, তোমার সমস্যার জন্য তুমি দায়ী নও বাবা। আমরা তোমাকে তোমার যোগ্য সম্মান দেব, তোমার যোগ্য শিক্ষা দেব। তুমি কেন মনে করছো তুমি এই সম্মান পাওয়ার যোগ্য নও? আমরা তোমাকে আমাদের ছেলে বানাতে চাই। প্লিজ বাবা, আমাদের ফিরিয়ে দিও না। তুমি কি আমার শূন্য কোলটা ভরিয়ে দেবে না? আমি কি তোমার থেকে মা ডাকটা শুনবো না? শায়লা চৌধুরীর এই আকুতি আর হিমেল চৌধুরীর যুক্তি দুটোই নীলের হৃদয়ে গেঁথে গেল। এই সেই ভালোবাসা যা সে সারা জীবন খুঁজেছিল। রক্তের বাঁধন না থেকেও তারা আজ তাকে আপন করে নিতে চাইছে। আমাকে আপনারা এত সম্মান দিচ্ছেন, আমার আর কিছু চাওয়ার নেই। আপনারা যদি আমাকে আপনাদের সন্তান হিসেবে গ্রহণ করেন, আমি আপনাদের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আজ থেকে আপনারা আমার মা বাবা। আলহামদুলিল্লাহ বাবা, তোমার কোনো ঋণ শোধ করতে হবে না। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। তুমি যেটুকু পড়তে চাও, যে পথে যেতে চাও, সেই ব্যবস্থা এবার আমি করব। তোমার আসল জীবন এবার শুরু হবে। এক মুহূর্তে নীলের জীবনের
সমস্ত অন্ধকার দূর হয়ে গেল। সে পেল এক নতুন জীবন, নতুন পরিবার এবং তার স্বপ্নের ডানা মেলার আসল সুযোগ। এই হাসপাতালের ভিআইপি কেবিনে তখন এক নতুন সম্পর্কের জন্ম হলো, যা রক্তের বাঁধন নয়, বিশ্বাসের বাঁধন। নীলকে নতুন করে পেয়ে হিমেল চৌধুরী এবং শায়লা চৌধুরী যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তারা নীলকে দ্রুত হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার ব্যবস্থা করলেন। সেদিন রাতের দিকে নীলকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছিল। হিমেল চৌধুরী এবং শায়লা চৌধুরী দুজনেই তখন হাসপাতালের ভিআইপি কেবিনে উপস্থিত ছিলেন। নীল তখন হাসপাতালের পোশাক পরিবর্তন করে নতুন ঝকঝক একটা শার্ট পরতে যাচ্ছিল। বাবা, আমি তোমাকে সাহায্য করছি। তোমার পিঠে এখনো ব্যথা আছে। নীল যখন তার গেঞ্জিটা খুলল তখনই শায়লা বেগমের চোখ নীলের পিঠের দিকে গেল। কাল রাতে আবিরের লাঠির আঘাতে নীলের পিঠে গভীর ক্ষতের দাগ ছিল। শায়লা চৌধুরী সেই ক্ষতের দাগগুলো দেখছিলেন আর নীরবে কাঁদছিলেন। কিন্তু হঠাৎ করে তার দৃষ্টি স্থির হয়ে গেল পিঠের ডান দিকে কাঁধের নিচে। সেখানে পাশাপাশি সামান্য দূরত্বে স্পষ্ট 3টা ছোট তিল দেখা যাচ্ছে। তিলগুলো অনেকটা ইংরেজি বর্ণ এলের মতো আকার ধারণ করে আছে। শায়লা চৌধুরীর চোখ বিস্ফারিত হলো, তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। তিনি যেন এক মুহূর্তে 16 বছর আগের সেই ভয়ঙ্কর দিনটাই ফিরে গেলেন। তিনি স্পষ্ট মনে করতে পারলেন তাদের হারিয়ে যাওয়া ছেলে আকাশের পিঠেও ঠিক একই জায়গায় এই 3টা তিল ছিল। এই তিলগুলো আকাশের জন্মের সময় থেকেই ছিল। আল্লাহু আকবার, এ কি দেখছি আমি? তিনি দ্রুত নীলের পিঠের দিকে আরও ঝুঁকে গেলেন। ক্ষতের দাগের ঠিক নিচে সেই 3টা তিল। শায়লা চৌধুরী যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বারবার সেই স্থানটিতে হাত বুলিয়ে দেখতে লাগলেন। আন্টি, কি হয়েছে? তুমি এমন করছো কেন? কি হলো শায়লা, তুমি এভাবে কাঁপছো কেন? শায়লা চৌধুরী হিমেল চৌধুরীর দিকে ঘুরে কান্নার দমকে কথা বলতে পারছিলেন না। হিমেল, হিমেল, দেখো দেখো ওর পিঠে। হিমেল চৌধুরী অবাক হয়ে নীলের পিঠের দিকে তাকালেন। তিনি শায়লা চৌধুরীর আঙুলের দেখানো স্থানটা দেখলেন সেই 3টা স্পষ্ট তিল। সে চিহ্নের দিকে তাকিয়ে তিনিও স্তব্ধ হয়ে গেলেন। এ তো আকাশের জন্মের চিহ্ন। শায়লা চৌধুরী নীলকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। আমার আকাশ, আমার আকাশ ফিরে এসেছে। আমি জানতাম আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দেবেন। শায়লা চৌধুরীর সেই আকুল কান্না নীলকে স্তম্ভিত করে দিল। তার সারা শরীর যেন থরথর করে কাঁপছে। এত বছর পর হঠাৎ কি শুনছে সে? আন্টি, তোমরা কি বলছো? আমি তো নীল, আমি তো... বাবা, তুমি আমাদের আকাশ। আজ থেকে প্রায় 16 বছর আগে তুমি আমাদের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলে। তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তোমার মা ঠিকই বলছেন, এই 3টা তিল তোমার জন্মের সময় থেকেই ছিল। আমরা কখনো ভুলতে পারিনি। সমস্ত ঘটনা শুনে নীল যেন বিশ্বাস করতে পারছিল না যে পরিবারটি তাকে এত ভালোবাসা দিয়েছে সেই তারাই তার আসল পরিবার। নীলও তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে শায়লা চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে খুশির অশ্রু ঝরছিল। মা, আমি তো ভাবিনি আমার জীবনে এত বড় আনন্দ অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ। সে হাসপাতালের ভিআইপি কেবিনে তখন এক নতুন আনন্দের ঢেউ। যে ছেলেটি নিজের পরিবারের কাছে অপয়া ছিল সে আজ তার আসল পরিবারকে ফিরে পেল। যে ভালোবাসা সে চুরি করে খুঁজতে যেত, আজ সেই ভালোবাসা তাকে খুঁজে নিল। হিমেল চৌধুরী আর শায়লা চৌধুরীর চোখের জল বুঝিয়ে দিল আজ থেকে নীলের জীবনের তৃতীয় এবং প্রকৃত অধ্যায় শুরু হলো। তো দর্শক, এখন থেকে নায়কের নাম নীল থেকে পরিবর্তন করে আকাশ বলা হবে, যেহেতু আকাশই তার আসল নাম। সেই রাতে হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর হিমেল চৌধুরী, শায়লা চৌধুরী এবং তাদের সদ্য ফিরে পাওয়া সন্তান আকাশকে নিয়ে একটা নিরিবিলি 5 তারকা হোটেলে গেলেন। তাদের মন তখন শান্তিতে ভরে আছে। তারা আকাশকে একটা আলাদা রুমে নিয়ে বসলেন, যেখানে শুধু ভালোবাসার গল্প হবে। বাবা, নিজের আসল পরিবার সম্পর্কে তো কিছুই জানিস না। অনেক কিছু জানতে হবে এখন। শুনতে হলে সর্বপ্রথম কথা হচ্ছে, তোর একটা ছোট বোন আছে, ওর নাম তিথি। ও এবার কলেজে উঠবে, তোর থেকে 3 বছরের ছোট। আমার ছোট বোন? কি ভাগ্য। তারপর মূল কথা হচ্ছে, আমাদের পুরো পরিবারের কেউই জানে না যে তুই হারিয়ে গিয়েছিলি। এমনকি তোর ছোট বোনও জানে না। মানে এ কিভাবে সম্ভব বাবা? হ্যাঁ, এটা শুধু আমি আর তোর মা জানি। তোর জন্মের পর থেকে তোর চাচার সম্পত্তি লোভে আমাদের উপর নজর রাখতো। তাই আমরা সবাইকে বলেছিলাম আমার ছেলেকে আমি সবার থেকে দূরে রেখেছি। ওকে আমি আমাদের সাথে রাখিনি। বলেছিলাম আমার অনেক শত্রু আছে, ওরা তোর ক্ষতি করতে পারে। এই মিথ্যা কথা বলেই তো এতগুলো বছর তোকে ছাড়া কাটিয়েছি বাবা।
আমাদের প্রতিটি দিন ছিল যন্ত্রণার, কিন্তু এখন আর না। তোকে সবার সামনে আনার সময় এসে গিয়েছে। কিন্তু বাবা, বাইরের মানুষকে বললে সমস্যা হতো বুঝলাম, কিন্তু তুমি পরিবারের কাউকে বলনি কেন? আসলে তোর একমাত্র চাচা তেমন ভালো স্বভাবের না। ও একবার যদি শোনে যে তুই নিখোঁজ ছিলি আর ফিরে এসেছিস, তাহলে কৌশলে সব সম্পত্তি ওর ছেলের নামই নিয়ে নিবে। কারণ আমাদের পরিবারের নিয়ম হলো ছেলেরা সম্পত্তি পায়, মেয়েরা কিচ্ছু পায় না। আমাদের যদিও সম্পত্তির এত ইচ্ছে নেই, কিন্তু ওটা তোর দাদা দাদির সম্পত্তি, আমরা ওটাকে হারাতে পারবো না। দাদা দাদি কি এখনো বেঁচে আছেন? হ্যাঁ, ওনারা বেঁচে আছেন, আর ওনাদের অনেক ইচ্ছা তোকে দেখার জন্য। আমাদের মূল বাড়িও ঢাকাতেই, কিন্তু আমরা এখন আর বাংলাদেশে থাকবো না। আমরা আগামীকাল দুপুরেই কানাডা চলে যাব। কিন্তু কেন এত তাড়াতাড়ি? আরে, তোকে তো বলাই হলো না, আমার প্রধান ব্যবসা হচ্ছে কানাডায়। সেখানে আমি, তোর মা এবং তোর বোন তিথি থাকি। বাংলাদেশে তেমন একটা আশা হয় না। তোর জন্মদিন উপলক্ষে আমরা এসেছিলাম। আমরা দেশে এসেছি এটা কিন্তু পরিবারের কেউই জানে না। তোর ছোট বোন তিথিকে বলেছি আমরা ব্যবসায়িক কাজে অন্য দেশে যাচ্ছি, তাই এখনই ফিরতে হবে। আমরা চাই না তোর চাচা বা তোর দাদা দাদি এখনই জানুক। সবটা বুঝলাম বাবা, কিন্তু আমার তো কোনো পাসপোর্ট বা কাগজপত্র কিছুই নেই, তাহলে আমি কিভাবে যাব? আমি লোক লাগিয়ে দিচ্ছি বাবা, তারা জরুরি ভিত্তিতে তোর নতুন জন্ম সনদ থেকে শুরু করে পাসপোর্ট পর্যন্ত সকল কাগজপত্র তৈরি করছে। কাল দুপুরে সব তৈরি হয়ে তোর হাতে চলে আসবে। তুই হিমেল চৌধুরীর ছেলে, তোমার কোনো কাজ আটকে থাকবে না। আকাশ তখন আর কিছু বলল না। সে শুধু গভীর বিশ্বাস আর ভালোবাসার চোখে বাবা মায়ের দিকে তাকিয়ে রইল। রাতে ডিনারের সময় শায়লা চৌধুরী নিজ হাতে আকাশকে খাইয়ে দিলেন। প্রতিটি গ্রাসে ছিল তার 16 বছরের জমা ভালোবাসা। হিমেল চৌধুরী তখন আকাশের পছন্দের খাবারগুলো অর্ডার দিলেন এবং কিছুক্ষণ পরপর আকাশের পিঠের আঘাতের জায়গাটা স্পর্শ করে দেখছিলেন। খাওয়ার পর রাতে হোটেলে নরম বিছানায় শুয়ে আকাশ ছাদের দিকে তাকিয়ে রইল। জীবনটা যেন একটা চরকির মতো করে ঘুরে গেল। যেখানে আমি কাল রাতে রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলাম, সেখানে আজ আমার আসল বাবা মায়ের ভালোবাসা আর পৃথিবীর সবচেয়ে আরামদায়ক বিছানা পেয়েছি। কাল আমি কানাডায়, আমার আসল জীবন, আমার স্বপ্ন এবার শুরু হবে। সে রাতে ঢাকা শহরে অনেক পরিবারই ঘুমিয়েছিল। আহমেদ সাহেবের বাড়িতে চলছিল অনুশোচনার আগুন, আর অন্যদিকে চৌধুরী পরিবারের হোটেলে আকাশ খুঁজে পেয়েছিল জীবনের আসল শান্তি এবং এক নতুন দিগন্ত। পরের দিন দুপুরে হিমেল চৌধুরী নির্ধারিত সময়ে আকাশের হাতে তার সকল নতুন কাগজপত্র তুলে দিলেন। পাসপোর্ট থেকে শুরু করে সবকিছুই নিখুঁত। বাবা মায়ের সাথে কানাডার উদ্দেশ্যে উড়াল দিল আকাশ। যে আকাশ কাল রাতে রাস্তায় পড়েছিল, সে আজ উড়োজাহাজের প্রথম শ্রেণীর আসনে বসে আছে। বিশাল এক যাত্রার পর অবশেষে তারা কানাডা টরন্টো বিমানবন্দরে অবতরণ করল। বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে তাদের ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন তাদের রিসিভ করতে এগিয়ে এলেন। জসিমের হাতে ছিল একটা স্বাগত ব্যানার। আসসালামু আলাইকুম স্যার। ম্যাডাম কেমন আছেন? আপনার যাত্রা নিশ্চয়ই ভালো ছিল। স্যার ইনি কি? আমি তো... ওয়ালাইকুম আসসালাম জসিম। ও আর কেউ নয়, ও আমার একমাত্র ছেলে আকাশ চৌধুরী। এতদিন সে পড়াশোনার জন্য দেশের বাইরে ছিল, এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে। জসিম উদ্দিনের চোখ যেন কপালে ওঠার জোগাড়। গত 20 বছর ধরে তিনি এই পরিবারের সঙ্গে কাজ করেছেন, অথচ হিমেল চৌধুরীর একমাত্র ছেলে আছে তা তিনি কখনোই জানতে পারেননি। জসিম সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে আকাশকে সালাম জানালেন। আকাশ স্যার, আপনাকে স্বাগত। আপনি আমাদের সাথে থাকবেন এটা জেনে খুবই আনন্দিত। ধন্যবাদ আঙ্কেল। ঠিক আছে জসিম, এবার চলো। গাড়িতে ওঠার পর হিমেল চৌধুরী আকাশকে সামনে নিয়ে বসলেন। শোন আকাশ, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আসলে আর মাত্র 3 দিন পরে তোর ছোট বোন তিথির জন্মদিন। আমি চাই ঠিক সেদিন, তার জন্মদিনের দিন, তোকে বাড়িতে নিয়ে যাব। আর সেটাই হবে তিথির এবারের জন্মদিনের গিফট, যেটা হবে ওর জীবনের সবচেয়ে বড় গিফট। কিন্তু তাহলে ও এখন থাকবে কোথায়? তুমি তো জানো তিথি বাড়িতে থাকলে ওকে আলাদা কোথাও রাখা অসম্ভব। আমাদের তো শহরের বাইরে একটা ফার্ম হাউস আছে, ওখানে থাকতে পারবে, নিরিবিলি নিরাপদ। না না, আমি আর একটা দিনও আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। এমনিতে এতগুলো বছর ওকে ছাড়া থেকেছি। বাবা, তুমি হিমেলকে ফার্ম হাউসে পৌঁছে দিতে বলো। আমি ওকে আজকে সকল শপিং করে দিব। মাত্র 3টা দিন।
একটা দিন তো চলেই যাচ্ছে আজকে, আর মাত্র 2টো দিন। শায়লা চৌধুরী ভালোবাসায় আকাশের কপাল একটা চুমু দিয়ে হোটেল থেকে তার ছোটখাটো লাগেজ নিয়ে দ্রুত বাড়ির দিকে চলে গেলেন। চল বাবা, তোর মা এমনই, আবেগের কাছে কোনো যুক্তি কাটে না। এবার আমরা চল শপিং করি, তোর জন্য পৃথিবীর সেরা জিনিসগুলো নিয়ে নেব। তারা প্রথমে একটা বিশাল শপিং মলে গেলেন। হিমেল চৌধুরী আকাশকে না করতে দিলেন না। আকাশকে জোর করে সর্বশেষ মডেলের ল্যাপটপ, আইপ্যাড, দামি ব্র্যান্ডের মোবাইল ফোন কিনে দিলেন। এরপর বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের দোকান থেকে তার জন্য নতুন ডিজাইনের জামাকাপড়, জুতো এবং অ্যাক্সেসরিজ নেওয়া হলো। আকাশ বারবার বারণ করছিল, কিন্তু হিমেল চৌধুরী শুনলেন না। তিনি শুধু বলছিলেন, আমার ছেলের জন্য সব সেরাটা চাই। শপিং শেষে যখন বিল দেওয়া হলো, তখন তাদের মোট খরচ দাঁড়িয়েছিল বাংলাদেশি টাকায় প্রায় 9 লক্ষ টাকা। শপিং শেষে হিমেল চৌধুরী আকাশকে নিয়ে টরন্টোর বাইরে তাদের বিলাসবহুল ফার্ম হাউসে গেলেন। ফার্ম হাউসটা ছিল প্রকৃতির মাঝে এক শান্ত নীড়। হিমেল চৌধুরী আকাশকে ফার্ম হাউসে পৌঁছে দিয়ে তিথির জন্মদিনের শেষ প্রস্তুতির জন্য বাড়িতে চলে গেলেন। ফার্ম হাউসে আকাশের দেখভালের জন্য আগে থেকেই 6 জন কাজের লোক নিয়োজিত ছিল। শায়লা চৌধুরী গোপনে তাদের নির্দেশনা দিয়ে রেখেছিলেন। আকাশ তখনই বিশ্বাস করতে পারছিল না তার জীবন এতটা পাল্টে যেতে পারে। সে তার বাবা মায়ের ভালোবাসায় মুগ্ধ হয়ে ফার্ম হাউসের নরম বিছানায় শুয়ে রইল। এভাবেই 2টো দিন কেটে গেল। আকাশ নিজেকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছিল, আর তার পরিবার তিথির জন্মদিনের সেই মহালগ্নের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, যখন আকাশ আনুষ্ঠানিকভাবে তাদের জীবনে ফিরে আসবে। অবশেষে সেই প্রতীক্ষার দিনটা চলেই এলো। আজ হিমেল চৌধুরী আর শায়লা চৌধুরীর একমাত্র কন্যা তিথির জন্মদিন। কানাডা টরন্টো শহরের উপকণ্ঠে অবস্থিত চৌধুরী পরিবারের বিলাসবহুল বাড়িতে সকাল থেকে উৎসবের আমেজ। সকাল থেকে তিথি অসম্ভব খুশি। তার মা শায়লা চৌধুরী বারবার বলে রেখেছেন, আজ তুই তোর জীবনের সবচেয়ে বড় গিফটটা পাবি। তিথি তখন থেকে কৌতূহলে বিভোর হয়ে আছে। কি এমন উপহার যা তার কাছে থাকা সব উপহারের চেয়েও দামি হতে পারে? দিনের আলো নিভে সন্ধ্যা নামল। বাড়ির বাগান তখন রঙিন আলোয় ঝলমল করছে। দেশ বিদেশের বহু অতিথি সেখানে উপস্থিত। সবাই অপেক্ষা করছে তিথির কেক কাটার মহালগ্নটির জন্য। শায়লা চৌধুরী আর হিমেল চৌধুরী দুজনে স্টেজ সংলগ্ন স্থানে তিথির পাশে দাঁড়িয়ে। তাদের চোখে চাপা উত্তেজনা। তাদের জীবনের সবচেয়ে বড় সত্য আজ উন্মোচিত হতে চলেছে। সন্ধ্যা ঠিক 7টা। তিথি যখন কেকের সামনে দাঁড়িয়ে মোমবাতি নেভানোর জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই বাড়ির মেইন গেটের দিক থেকে আগমন ঘটল এক অভূতপূর্ব দৃশ্যের। গেট পেরিয়ে ধীরে ধীরে 3টা কালো বিলাসবহুল গাড়ি প্রবেশ করে অনুষ্ঠান স্থলের কাছাকাছি এসে থামল। গাড়ির দিকে তাকিয়ে অতিথিরাও কিছুটা অবাক। কিন্তু তখনই প্রথম গাড়িটির পেছনের দরজা খুলে বেরিয়ে এলো এক সুদর্শন যুবক। সেই যুবকটাই আমাদের আকাশ। তার ড্রেস আপ ছিল নিখুঁত। সে পরেছিল ডিপ ব্লু রঙের একটা ইতালিয়া কাটের স্যুট, ভেতরে ছিল ধবধবে সাদা শার্ট, ডান হাতে একটা দামি ব্রেসলেট এবং পায়ে চকচকে কালো চামড়ার জুতো। তার চুলগুলো স্টাইলিশভাবে ব্যাক ব্রাশ করা, আর মুখে ছিল এক আত্মবিশ্বাসী হাসি। তার চলাফেরায় ছিল আভিজাত্য এবং শিক্ষা। 1 সপ্তাহ আগেও যে ছেলেটি ময়লা জামা আর ছেঁড়া গেঞ্জি পরে অপমানিত হতো, সে আজ যেন সম্পূর্ণ নতুন রূপে আবির্ভূত। আকাশ ধীরে ধীরে গাড়ির পাশ থেকে স্টেজের দিকে এগিয়ে যেতে শুরু করলো। তার আগমন যেন মুহূর্তে অনুষ্ঠানের কেন্দ্রে পরিণত হলো। তখনই শায়লা চৌধুরী, যার চোখ দিয়ে তখন আনন্দাশ্রু ঝরছিল, তিথির কানে কানে খুব আলতো করে কথাটা বললেন, তিথিমা, এটা হচ্ছে আকাশ, তোমার বড় ভাই, তোমার জীবনের সবচেয়ে বড় উপহার। মায়ের কথাটা শোনা মাত্রই তিথির চোখ দুটো বড় বড় হয়ে গেল। তার কৌতূহল এক মুহূর্তে রূপান্তরিত হলো তীব্র আবেগে। এতদিন সে ভাবত তার কোনো ভাই নেই। তিথি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে, কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। তিথি আকাশকে জড়িয়ে ধরে, ভাইয়া ভাইয়া। তিথি তখন হাউমাউ করে কেঁদে দিল। এত বছর ধরে তার মনে যে ভাইয়ের অভাব ছিল, তা আজ পূরণ হলো। আকাশও তখন চোখ বন্ধ করে তিথিকে বুকে চেপে ধরল। সেই ভালোবাসা তার জীবনের সমস্ত কষ্ট ধুয়ে মুছে দিল। আকাশের চোখ দিয়েও তখন টপটপ করে পানি গড়িয়ে পড়ছিল। ছোট্ট বোন আমার, তুই আমাকে এত ভালোবাসিস? আকাশ তখন তিথিকে তার বুক থেকে আলতো করে তুলে ধরল, তার কপালে একটা চুমু দিল। তুমি সত্যিই আমার ভাইয়া? কোথায় ছিলে এতদিন? মা বলছিল তুমি বাহিরে পড়াশোনা করতে গেছো, কিন্তু তুমি তো কখনো আসোনি। হ্যাঁ বোন, আমি তোর ভাইয়া। আমি আসলে অনেক দূরে ছিলাম।
এখন আর যাব না, এখন থেকে তোর পাশেই থাকবো, প্রতিটা জন্মদিনে, প্রতিটা উৎসবে। আকাশের বাবা মাইক্রোফোনে হাতে নেয়, তার চোখে জল। আজকের রাতটা আমাদের পরিবারের জন্য এক ঐতিহাসিক রাত। তিথিকে ওর মা বলেছিল আজ সে জীবনের সবচেয়ে বড় উপহার পাবে। আমার ছেলে আকাশকে আজ আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের সবার সামনে নিয়ে এলাম। যে সন্তানকে আমরা হারিয়েছিলাম সে আজ ফিরে এসেছে। সবাই আমার ছেলে আকাশকে স্বাগত জানান। করতালির শব্দে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠল। সবাই আকাশকে স্বাগত জানালো। তিথি তার ভাইকে পাশে নিয়ে কেক কাটলো। আনন্দ আর ভালোবাসার মাঝে সেই রাতের জন্মদিনের অনুষ্ঠান শেষ হলো। তিথি তার ভাই আকাশকে এক মুহূর্তের জন্য ছাড়তে চাইছিল না। সে রাতে আকাশ শুধু তার নতুন পরিবার নয়, তার নতুন জীবনটাও ফিরে পেল। তিথির জন্মদিনের জমকালো অনুষ্ঠান শেষ হলো গভীর রাতে। অতিথিরা সবাই বিদায় নেওয়ার পর চৌধুরী পরিবারের 4 জন সদস্য ড্রয়িং রুমে এসে বসলেন। হিমেল চৌধুরী, শায়লা চৌধুরী, তিথি এবং তাদের দীর্ঘদিনের হারানো সম্পদ আকাশ। ঘরে তখন এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। তিথি তখনও আকাশকে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করছে না। সে আকাশের হাত শক্ত করে ধরে সোফায় বসেছিল। ভাইয়া তুমি এত ভালো। মা সারাদিন বলছিল আমি সবচেয়ে ভালো গিফটটা পাবো, কিন্তু আমি ভাবিনি তুমি হবে সেই গিফট। আচ্ছা ভাইয়া, তুমি কি সত্যি সত্যি আর চলে যাবে না? না রে পাগল, আর কোথাও যাব না, তোর পাশে, মা বাবার পাশে। এখন থেকে এখানেই আমার ঠিকানা। শায়লা চৌধুরী 2 ভাই বোনকে একসাথে দেখে চোখের জল মুছলেন। আল্লাহ, আমার সব স্বপ্ন পূরণ হলো আজ। বাবা, তোমার পিঠে ব্যথা কি এখনো কম মনে হচ্ছে? আজ রাতে শান্তিতে ঘুমাও। না মা, এখন আর কোনো ব্যথা নেই। তোমাদের ভালোবাসা পেয়েছি, এর চেয়ে বড় ঔষধ আর কি হতে পারে? তুই এমন কথা বলিস না বাবা। শোন, তোর রেজাল্ট নিয়ে তো কোনো কথাই হয়নি। তুই এইচএসসিতে ঢাকা বোর্ডে প্রথম হয়েছিস। এ আমাদের জন্য কতটা গর্বের তা তুই ভাবতেও পারছিস না। বাবা, এটা তো পুরনো কথা। তোর রেজাল্টের কাগজপত্র আমি লোক দিয়ে আনিয়ে নিয়েছি। এখন আমরা তোর ভর্তির ব্যবস্থা করব। তুই কোথায় পড়তে চাস? তোর পছন্দের সেরা ইউনিভার্সিটি কোনটা? বাবা, আমি আসলে ব্যবসা নিয়ে পড়াশোনা করতে চাই। আপনার ব্যবসা আমি কাছ থেকে দেখতে চাই এবং শিখতে চাই। আমি আপনাকে সাহায্য করতে চাই। আর যদি সুযোগ হয় আমি ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে পড়তে চাই। সাবাস, আমি এটাই চেয়েছিলাম। তোর মতো একজন মেধাবী ছেলে আমার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। ইউনিভার্সিটি অফ আলবার্ট খুব ভালো পছন্দ। আমি কালই তোর ভর্তির ব্যবস্থা করছি। শায়লা চৌধুরী তখন কফি আর কিছু মিষ্টি নিয়ে এলেন। তিনি নিজ হাতে আকাশকে কফি এগিয়ে দিলেন। বাবা, এটা ধর, আর এই দেখ। তিনি আকাশের হাতে একটা চাবির রিং ধরিয়ে দিলেন, তাতে একটা দামি গাড়ির চাবি ঝুলছে। এটা তোর প্রথম উপহার, একটা গাড়ি। এখন থেকে তুই আর কোনো কাজে কষ্ট করবি না। মা, এত দামি গাড়ি, এর কোনো দরকার ছিল না। দরকার ছিল বাবা, তো সম্মানটা বজায় রাখার দরকার ছিল। আজ থেকে তুই হিমেল চৌধুরীর ছেলে। এখন থেকে তুই শুধু আকাশ। এবার ভাইয়া তুমি আমাকে রোজ সকালে কলেজে নামিয়ে দেবে। অবশ্যই নামিয়ে দেব। ভালোবাসা, বিশ্বাস আর নতুন স্বপ্নের আলোয় ভরে উঠেছিল সেই রাত। এত বছরের অপমান আর কষ্ট যেন এক লহমায় মুছে গেল। আকাশ জানত এই নতুন জীবনে তার পুরনো জীবনকে ছাড়িয়ে যাবে বহু দূরে। এই ভালোবাসা তার জীবনের শ্রেষ্ঠ উপহার। এই মুহূর্তের জন্যই যেন সে এত বছর বেঁচেছিল। এরপর থেকে শুরু হলো আকাশের নতুন, কঠোর এবং সফল জীবন। সে ভর্তি হলো ইউনিভার্সিটি অফ আলবার্ট্রাতে। পাশাপাশি বাবার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের খুঁটিনাটি দেখতে শুরু করলো। আকাশ তার জন্মগত মেধা আর প্রবল পরিশ্রম দিয়ে দ্রুতই ব্যবসায়িক জগতে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলল। প্রতিটি দিন কাটতে লাগলো। সকালে ক্লাস, বিকেলে বাবার অফিসে ব্যবসায়িক পরিকল্পনায় তৈরি, সন্ধ্যায় তিথির সাথে সময় কাটানো এবং রাতে পড়াশোনা। আকাশ পরিবার, পড়াশোনা আর কাজ, এই তিনের মাঝে এক নিখুঁত ভারসাম্য তৈরি করে নিল। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। এই 2 বছরে আকাশ শুধু অনার্স 3য় বর্ষই শেষ করেনি, তার দূরদর্শিতা আর কঠোর পরিশ্রমে তাদের কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। পারিবারিক ভালোবাসা আর ব্যবসায়িক সাফল্যের শীর্ষে পৌঁছেছে সে। এখন তিথির কলেজ শেষ হয়েছে আর আকাশের অনার্স 3য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ। দুজনেই এখন লম্বা ছুটিতে আছে। সেদিন রাতেই ডিনারের সময় চৌধুরী পরিবারের 4 জন এক টেবিলে বসেছিলেন। বাবা, মা, ভাইয়া, সবাই চলো না বাইরে কোথাও থেকে ঘুরে আসি। এখন ছুটিতে আছি, ঘরে বসে একদম সময় কাটছে না। কথাটা ঠিক মা,
কিন্তু আমি আর তোর মা তো কয়েকদিন আগেই বাংলাদেশ থেকে ঘুরে আসছি, তাই এখন আর আমাদের কোথাও যাওয়ার মুড নেই। ঠিক। আমার মনে হয় তোদের ভাই বোনের গিয়ে ঘুরে আসা উচিত। তোমরা দুজন যাও। কিন্তু মা, আমরা একা কেন যাব? তোমরা এসো, সমস্যা হবে না, আমি সব ব্যবস্থা করব। না বাবা, তোরা দুজনেই যা। আকাশ তো অনেকদিন ধরে কাজে ব্যস্ত আছিস, তোরও মাইন্ড ফ্রেশ করার দরকার আছে। তাই বলছি তোরা দুজনে আলোচনা করে যেখানে ইচ্ছে ঘুরতে চলে যা, টাকা পয়সার চিন্তা করবি না। ভাই বোন তখন নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো। ভাইয়া, তাহলে চলো আমরা জাপান থেকে ঘুরে আসি। কত সুন্দর জায়গা। কথাটা মন্দ বলিসনি, জাপান। আচ্ছা তাহলে চল, আর দেরি নয়, কাল সকালের ফ্লাইটে চলে যায়। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি এখনই সব জিনিসপত্র রেডি করতে হবে। বাবা, মা, আমরা তাহলে জাপানে যাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে জসিমকে বলে প্রাইভেট জেটটা রেডি করে দিচ্ছি। তোরা ভোরেই এয়ারপোর্টে চলে যাবি, ভালো করে ঘুরে আসিস। সাবধানে থাকিস বাবা, তিথির দিকে খেয়াল রাখিস। চিন্তা করো না মা, আমরা ভালোভাবেই ফিরবো। তারপর তারা খাবার খেয়ে উঠে পড়ল। তিথি আর আকাশ তাদের ঘরে গিয়ে জামা কাপড় যাবতীয় জিনিসপত্র গোছানো শুরু করে দিল। তারা জানে এই ভ্রমণ শুধু অবসর যাপন নয়, এটি তাদের ভাই বোনের সম্পর্ককে আরও গভীর করে তুলবে। জীবনের প্রথম স্বাধীন আন্তর্জাতিক ট্রিপ। পরের দিন খুব ভোরে হিমেল চৌধুরীর ব্যক্তিগত জেট বিমানটি আকাশ আর তিথিকে নিয়ে কানাডার আকাশ ছাড়ল। তিথির উচ্ছ্বাস তখন বাঁধনহারা, আর আকাশ, সেও তার বোনের আনন্দ দেখে হাসছিল। বিমানের ভেতরে তারা দুজনে জাপান ভ্রমণের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে করতে পার করে দিল লম্বা জার্নিটা। অবশেষে তারা জাপানের রাজধানী টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল। বিমানবন্দর থেকে বেরিয়ে তারা টোকিওর ব্যস্ততা আর আধুনিক স্থাপত্য দেখে মুগ্ধ হলো। তাদের জন্য আগে থেকেই ব্যবস্থা করা ছিল বিলাসবহুল আবাসন এবং একজন স্থানীয় গাইড। প্রথম দিনটা তারা কাটালো টোকিওর প্রাণকেন্দ্র শিনজুকুতে। ভাইয়া দেখো, এখানকার পরিবেশটা ঠিক যেন কল্পনার রাজ্যের মতো। সবাই কত দ্রুত চলছে। হ্যাঁ দিদি, এটাই টোকিও, কাজ আর প্রযুক্তির শহর। চল আমরা বিখ্যাত শিবুয়া ক্রসিংটা দেখে আসি। শিবুয়া ক্রসিংয়ে একসাথে হাজার হাজার মানুষের পারাপার দেখে দুজনেই বিস্ময়ে অভিভূত হলো। তারা হাতে হাত রেখে সেই ঐতিহাসিক ক্রসিং পার হলো। তারপর তিথির পছন্দের জাপানি খাবারগুলো খেলো। পরের কয়েকটা দিন তাদের কাটলো জাপানের বিভিন্ন ঐতিহ্যবাহী এবং আধুনিক স্থান ঘুরে। কিয়োটো, তারা জাপানের পুরনো রাজধানী কিয়োটোতে গেল। আকাশ বিশেষ আগ্রহ নিয়ে সেখানকার প্রাচীন মন্দিরগুলো দেখল। এখানকার শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ আকাশের মনের পুরনো ক্ষতগুলোতে যেন মলম লাগিয়ে দিচ্ছিল। তিথিকে সেখানকার শান্ত পরিবেশের গুরুত্ব বোঝালো। আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্ট, তারা আরাশিয়ামার বাঁশের জঙ্গল দেখতে গেল। লম্বা বাঁশের ছায়ায় দাঁড়িয়ে তিথি বারবার বলছিল যেন অন্য জগতে চলে এসেছি। মাউন্ট ফুজি, এক সকালে আকাশ আর তিথি মাউন্ট ফুজির সবচেয়ে ভালো দৃশ্য দেখতে পেল। সেই বিশাল শুভ্র পর্বত দেখে আকাশ যেন জীবনের নতুন উচ্চতার অনুপ্রেরণা পেল। ভাইয়া দেখো, এই পর্বতটা কত সুন্দর। এই পর্বতটা যেমন একাই সব পাহাড়ের মধ্যে রাজত্ব করছে, ঠিক তেমনি তুমিও বর্তমানে সব কিছুর মধ্যে রাজত্ব করছো। এটাই আমার ভাইয়ার পাওয়ার। তোর মুখ থেকে এসব কথা শুনতে ভালো লাগে রে বোন। তোর আর মা বাবার ভালোবাসা না থাকলে এই পর্বত ছোঁয়া সম্ভব হতো না। তারা দুজনে প্রচুর ছবি তুলল, জাপানি সংস্কৃতি আর প্রযুক্তির দারুণ মিশ্রণ উপভোগ করল। আকাশ প্রতিটি মুহূর্তে তার বোনকে আগলে রাখছিল। তিথিও তার ভাইকে সবসময় পাশে পেয়ে ভীষণ খুশি। এতদিন সে শুধু বাবা মায়ের ভালোবাসাই পেত, কিন্তু ভাইয়ের উপস্থিতি আর তার জীবনকে আরও পরিপূর্ণ করে তুলল। তাদের এই ভ্রমণ ছিল মূলত মনকে সতেজ করার জন্য। আকাশ এই 2 বছরে ব্যবসার কাজে এতটাই ডুবেছিল যে তার একটু বিরতির প্রয়োজন ছিল। সেই রাতে হোটেল রুমে ফিরে আসার পর আকাশ যখন তার এই অপ্রত্যাশিত ধাক্কা সামলাতে ব্যস্ত, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বাবা হিমেল চৌধুরীর নাম। হ্যালো বাবা, কেমন আছো? আকাশ, বাবা মন দিয়ে শোন, আমি আর তোর মা একটা ইমার্জেন্সি কারণে আজ রাতের ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছি। কি হয়েছে বাবা, এত রাতে হঠাৎ করে? কোনো সমস্যা? হ্যাঁ বাবা, তোর দাদার শরীরটা অনেক খারাপ। তোর চাচা একটু আগে ফোন করেছিল, উনি হার্ট অ্যাটাক করেছেন, হাসপাতালে আইসিইউতে আছেন। ডাক্তাররা বলেছেন পরিস্থিতি নাকি খুব একটা ভালো না। ও আস্তাগফিরুল্লাহ, তোমরা সাবধানে যেও বাবা। আমি কি তোমাদের সাথে যাব? আমি এখনই
না না আকাশ, তুই একদম আসবি না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তুই মনে রাখিস, তোকে এখনো পরিবারের সামনে আসার সময় হয়নি। তোর পরিচয়টা এখনো গোপন রাখা প্রয়োজন। কিন্তু বাবা, তোমাকে একা যেতে দিব? তোর মা আমার সঙ্গে যাচ্ছে, আমরা ম্যানেজ করে নেব। তুই তোর বোনকে নিয়ে সাবধানে থাক। ঠিক আছে বাবা, তোমরা যখন বলছো তখন যাবা না, কিন্তু তোমরা আমাকে প্রতি মুহূর্তে আপডেট দেবে আর তোমরা নিজেদের খেয়াল রাখবে। হ্যাঁ বাবা, তোরা দুজন জাপান ভ্রমণটা শেষ কর। আর শোন, যদি তোর মন চায় তাহলে তোরা ইচ্ছে হলে অন্য কোনো দেশে ঘুরে আসতে পারিস। আপাতত আর টর্নোতে আসিস না, যতক্ষণ না আমি তোকে খবর দিচ্ছি। আকাশের আবিরের কথা মনে পড়ল। ঠিক আছে বাবা, আমরা আগামীকাল সকালে জাপান ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাচ্ছি, চিন্তা করো না। এটাই চাই। তুই স্মার্ট ছেলে, আমি জানি তুই সামনে নিতে পারবি। আমরা ফ্লাইট ধরছি, ভালো থাকিস বাবা। তোমরা সাবধানে দেখো বাবা, আল্লাহ হাফেজ। ফোন রাখার পর আকাশ কিছুক্ষণ চুপ করে রইল। তার দাদা, যার মুখ সে কখনো দেখেনি, সে মানুষটার জন্য তার খারাপ লাগছিল। তার চেয়েও বড় কথা, তার বাবা মা এখন সেই দেশের পথে যেখানে তার অতীতের সব ভয়াবহ স্মৃতি লুকিয়ে আছে। আবিরকে জাপানে দেখার পরই এমন খবর, আকাশের মন বলছিল এবার হয়তো তার অতীতের সাথে তার বর্তমানের এক বড় সংঘর্ষ হতে চলেছে। টোকিও থেকে বিদায় নিয়ে আকাশ আর তিথি যখন মালয়েশিয়ার পথে, ঠিক তখনই হিমেল চৌধুরী আর শায়লা বেগম দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে পৌঁছালেন। বিমানবন্দর থেকে বেরোতেই ফোন এলো। ফোন ধরলেন হিমেল চৌধুরী। হ্যালো। হ্যাঁ, কি বলছেন? বাবা এখন কেমন আছেন? স্যার, রিয়াজ চৌধুরী স্যার এখন বিপদমুক্ত। উনি এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। ডাক্তাররা তাই তাকে বাড়িতে নিয়ে যেতে বলেছেন। এখন উনি বাড়িতে আছেন। খবরটা শুনে হিমেল চৌধুরী আর শায়লা বেগমের মুখে স্বস্তির হাসি ফুটল। তারা হাসপাতালে না গিয়ে সোজা চৌধুরী মেনশনের দিকে রওনা দিলেন। বিশাল বাড়িতে ঢুকতে ছোট চাচা ও পরিবারের অন্যান্য সদস্যরা তাদের অভ্যর্থনা জানালেন। কুশল বিনিময়ের পর হিমেল চৌধুরী জানতে পারলেন তার অসুস্থ বাবা রিয়া চৌধুরী এখন দোতলার লাইব্রেরি রুমে বিশ্রাম নিচ্ছেন। তারা দুজন যখন সাবধানে লাইব্রেরি রুমে প্রবেশ করলেন, রিয়া চৌধুরী তখন চোখ বন্ধ করে ইজি চেয়ারে বসেছিলেন। পাশে বসেছিলেন জোবেদা চৌধুরী, অর্থাৎ আকাশ আর তিথির দাদি। বাবা কেমন আছেন? আমরা এসে গেছি। রিয়াজ চৌধুরী চোখ খুললেন। তার দৃষ্টিতে দুর্বলতা থাকলেও কথাই ছিল দৃঢ়তা। রিয়াজ চৌধুরী হিমেল চৌধুরীকে দেখে বলে, এসেছিস, ভালো করেছিস। আমি জানতাম আমার কিছু হয়নি। এক মুহূর্ত চুপ থেকে বলে, কিন্তু তুই আজও একা এসেছিস। আমার কি আমার দাদু ভাইকে দেখার কোনো অধিকার নেই? হিমেল চৌধুরী চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এত বছর পর বাবারই আবেগাপ্লুত প্রশ্নে কি বলবেন তিনি বুঝতে পারছিলেন না। কি ব্যাপার, চুপ করে আছিস কেন? জবাব দে। তখনই পাশ থেকে জোবেদা চৌধুরী কথা বললেন। ও কি আর বলবে? তোমার ছেলেদের মধ্যে ঝামেলার কারণেই তো এসব হচ্ছে। তুমি তো জানো হিমেল কেন এত বছর ধরে অভিমানে দূরে ছিল। দাদির কথা শেষ না হতেই ছোট চাচা, যিনি এতক্ষণ দরজার কাছ থেকে সব কিছু শুনছিলেন, তিনি দ্রুত ঘরে ঢুকলেন এবং হিমেল চৌধুরীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি মানছি এতদিন আমি অনেক ভুল করেছি, যা করা আমার উচিত হয়নি। কিন্তু আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আর এমন কিছু হবে না। প্লিজ ভাইয়া, তুই আমার ভাতিজাকে দেশে নিয়ে আয়। আমাদের সকলেরই ইচ্ছা ওকে একবার চোখে দেখার। হিমেল চৌধুরী তার ছোট ভাইয়ের দিকে তাকালেন। চোখে পুরনো অভিমান থাকলেও এখন সেখানে মিশে আছে এক নতুন আশা। কিন্তু দেশে তো আমার অনেক শত্রু আছে। আকাশের সুরক্ষার একটা প্রশ্ন আছে। বডিগার্ডকে ঘাস খেতে রেখেছি? তোরা বিদেশ থেকে আসছিস, তোদের সুরক্ষার কথা তো আমিই দেখব। না বাবা, ওর বডিগার্ড প্রয়োজন হয় আমাদের থেকেও বেশি। বুঝতে পারছো না, সে এখন কানাডার টপ বিজনেসম্যান। তার কাজ শুধু ব্যবসা নয়, তার সাথে সুরক্ষাটাও প্রয়োজন। আচ্ছা, আমি আকাশের বডিগার্ডদের ইমার্জেন্সি বাংলাদেশে আসতে বলছি। হিমেল চৌধুরীর কথা শুনে পুরো ঘর যেন স্তব্ধ হয়ে গেল। কানাডার টপ বিজনেসম্যান? হ্যাঁ হিমেল বাবা, নিয়ে আয়। আমি দেখতে চাই আমার সেই দাদু ভাইকে, যে কিনা মাত্র 2 বছরের মধ্যে কোম্পানিকে কানাডার টপ কোম্পানিতে পরিণত করেছে। সে এলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। ওদের ভাই বোন দুজনকে একসাথে আসতে বল। দিদি ভাইকেও দেখি না অনেক দিন হলো। হ্যাঁ বাবা, ওরা দুজন একসাথেই আছে, কিন্তু এমনিতেই অনেক জার্নি করছে। আজকে আরেক দেশে যাওয়ার কথা ছিল। এখন আবার জার্নি করলে যদি অসুস্থ হয়ে পড়ে? তুমি আকাশকে কল করো, জিজ্ঞেস করো তারা দুজন সুস্থ আছে কিনা। যদি সুস্থ থাকে তাহলে চলে আসতে বলো। ওরা কি কোথাও ঘুরতে গিয়েছে নাকি?
হ্যাঁ বাবা, ভাই বোন দুজনে একসাথে ছুটি পড়েছে, তাই একেবারে ওয়ার্ল্ড ট্যুর দিচ্ছে। হিমেল চৌধুরী তখন পকেট থেকে মোবাইলটা বের করে আকাশকে কল করলেন। হ্যালো। হে বাবা, কেমন আছো তোমরা? দাদা কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালোই আছি, তোর দাদাও ভালো আছেন। আচ্ছা এখন শোন, তোরা এখন কোন দেশে আছিস আর শরীর স্বাস্থ্য কেমন? হে বাবা, আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি। আর আমরা তো আজকে সকালেই মালয়েশিয়ায় চলে এসেছি। তাহলে তোরা আজকে বাংলাদেশে চলে আয়, আসলে তোর দাদা তোদের দেখতে চেয়েছেন। ঠিক আছে বাবা, সমস্যা নেই, তিথির সাথে কথা বলে দিচ্ছি। বাবা আসছি আমরা। আর শোন, বাংলাদেশে আমাদের শত্রু বেশি, তাই তোর বডিগার্ডরা আজকেই আসছে, তারা তোকে এয়ারপোর্ট থেকে পিক করবে। ঠিক আছে বাবা, সমস্যা নেই। হিমেল সাহেব কল কেটে দিলেন। ঘরের এক কোণে ছোট চাচার মেয়ে এতক্ষণ কান পেতে সব কথা শুনছিল। সে দেখছিল যে ভাইকে নিয়ে তার বাবা এতদিন ঝগড়া করত, সে ভাইয়া আজ এত বড় বিজনেসম্যান। তার চোখে মুখে ছিল মিশ্র অভিব্যক্তি, বিস্ময়, ঈর্ষা আর কৌতূহল। মালয়েশিয়া থেকে ফ্লাইট ধরার জন্য প্রস্তুত হলো আকাশ আর তিথি। হিমেল চৌধুরীর নির্দেশ ছিল তাড়াতাড়ি বাংলাদেশে পৌঁছানো। আকাশের বডিগার্ডরা প্রস্তুত হচ্ছিল কানাডা থেকে বাংলাদেশে আসার জন্য। আকাশ আর তিথি যেন এক রাজকীয় মিশনে রওনা হলো। দীর্ঘ জার্নি শেষে আকাশ আর তিথি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল। বিমানবন্দর থেকে বেরোতেই এক অভূতপূর্ব দৃশ্য। তাদের জন্য আগেই ব্যবস্থা করা হয়েছিল 16 জন সুঠাম দেহের বডিগার্ড। বডিগার্ডদের পরনে ছিল কালো স্যুট, কানে ওয়্যারলেস ইয়ারফোন এবং হাতে ছিল নিরাপত্তা সরঞ্জাম। তারা দুটো গ্রুপে বিভক্ত হয়ে আকাশ আর তিথির চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করল। একদল আকাশকে এবং অন্য দল তিথিকে ঘিরে নিল। বিমানবন্দর থেকে বেরিয়ে তাদের গন্তব্য চৌধুরী মেনশন। বডিগার্ডরা আকাশ আর তিথিকে তাদের জন্য প্রস্তুত রাখা বুলেট প্রুফ কালো SUV গাড়িতে তুলে দিল। সামনে ও পেছনে আরও কয়েকটা গাড়ি ছিল নিরাপত্তা নিশ্চিত করার জন্য। 16 জন বডিগার্ডের নিরাপত্তা বেষ্টনীতে হিমেল চৌধুরীর একমাত্র ছেলে আকাশ চৌধুরীর বাংলাদেশে ফেরাটা যেন কোনো হলিউড সিনেমার দৃশ্য। চৌধুরী মেনশনের মেইন গেটে তখন ছিল থমথমে পরিবেশ। রিয়া চৌধুরী, জোবেদা চৌধুরী, ছোট চাচা এবং পরিবারের অন্যান্য সদস্যরা ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন। সবার মুখে চাপা উত্তেজনা, ছোট চাচার চোখে ছিল কৌতূহল। কানাডার টপ বিজনেসম্যান ভাতিজা কেমন দেখতে। ঠিক তখনই প্রধান ফটক দিয়ে 16 জন বডিগার্ড পরিবেষ্টিত গাড়ি বহর প্রবেশ করল। রাজকীয় সেই আগমন। 16 জন বডিগার্ডের দল প্রথমে গাড়ি থেকে নেমে দ্রুত চারপাশে পাহারা নেওয়া শুরু করল, যেন কোনো VIP রাষ্ট্রীয় প্রধানের আগমন। পুরো বাড়ি এক মুহূর্তে নিরাপত্তার চাদরে ঢেকে গেল। তারপর SUV গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো আকাশ। তার পরনে ছিল কফি রঙের একটা এক্সক্লুসিভ স্যুট, যা তার পেশিবহুল শরীরকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তার চোখে ছিল দামি সানগ্লাস আর হাতে ছিল স্টেটাসের প্রতীক একটা দামি ঘড়ি। তার চুলের স্টাইল, আত্মবিশ্বাসী হাঁটা সবকিছুই প্রমাণ করছিল সে আর সে অবয়া চাকর ছিল না। সে এখন হিমেল চৌধুরীর সফল উত্তরসূরি আকাশ চৌধুরী। আকাশের পেছন পেছন নামলো তার ছোট বোন তিথি। সেও ছিল স্টাইলিশ পোশাকে, কিন্তু তার দৃষ্টি ছিল ভাইয়ের উপর নিবদ্ধ। বাড়ির ভেতরে তখন পিন পতন নীরবতা। ছোট চাচা, তার স্ত্রী এবং মেয়ে সবার চোখ ছিল আকাশের দিকে। ছোট চাচার মেয়ে এতক্ষণ ধরে যার কথা শুনেছিল তাকে সামনে দেখে যেন বিস্ময়ে পাথর হয়ে গেল। আকাশ ধীর পদক্ষেপে আত্মবিশ্বাসের সাথে বাড়ির ভেতর প্রবেশ করল। ভেতরে প্রবেশ করেই যা সে দেখলো বাবা মা দাঁড়িয়ে আছেন। আকাশ দ্রুত এগিয়ে গিয়ে তার মা শায়লা বেগমকে ছড়িয়ে ধরল, আকাশের কপালে চুমু দিয়ে বলে, আয় বাবা আয়। আলহামদুলিল্লাহ। আকাশকে ধরে তার দাদা দাদির দিকে ইশারা করে বললাম, বাবা ওনারা তো দাদা দাদি। মায়ের ইশারায় আকাশ তখন তার দাদা রিয়া চৌধুরী এবং দাদি জোবেদা চৌধুরীর দিকে এগিয়ে গেল। রিয়া চৌধুরী এবং জোবেদা চৌধুরীর চোখ তখন জলে ভেজা। আমি দাদা দাদির কাছে গিয়ে ঝুঁকে বলি, আমি এসে গেছি দাদা, কেমন আছো দাদি? রিয়া চৌধুরী আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে, আমার দাদু ভাই, তুই আর কখনো আমাদের ছেড়ে যাবি না, আমার আর কিচ্ছু চাই না। আমার মানিক, এই দেখ আমার নাতি ফিরে এসেছে। যে ছেলেটা সামান্য অপবাদে বাড়ি থেকে বিতাড়িত হয়েছিল, সে ছেলেটা আজ ফিরে এলো রাজার মতো। তার আগমন কেবল পরিবারের সদস্যদের মিলন ঘটালো না, বরং চৌধুরী মেনশনের ক্ষমতার ভারসাম্যকেও নতুন করে সংজ্ঞায়িত করল। দাদা দাদির সাথে আবেগঘন মুহূর্ত কাটানোর পর আকাশ অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে পরিচিত হতে শুরু করল। এই প্রথম সে দেখছে তার চাচা, চাচি এবং তাদের সন্তান, যার নাম আদিবা। আকাশ যখন তার চাচার দিকে এগিয়ে যাচ্ছিল তখন সবার দৃষ্টি ছিল তার দিকে।
আর ছোট চাচার মেয়ে আদিবা যে এতক্ষণ মুগ্ধ চোখে আকাশের রাজকীয় আগমন দেখছিল, সে যেন তার নতুন ভাইয়াকে দেখে সম্পূর্ণ অপ্রস্তুত। আকাশের স্টাইলিশ লুক, আত্মবিশ্বাস এবং আভিজাত্যের ঝলক দেখে আদিবা প্রথম দেখাতেই তার উপর পুরোপুরি ক্রাশ খেয়ে গেল। সে এক কোণে দাঁড়িয়ে মনে মনে কথাগুলো আওড়াচ্ছিল। মাশাল্লাহ, ভাইয়া আসলে অনেক হ্যান্ডসাম। এ তো কল্পনা তো ভাবিনি। সেই ফিটনেস, সেই স্টাইল, কফি কালার শ্যুটটাও কি দারুণ মানিয়েছে। বাবা আর মা তো এতদিন বলেছিল হিমেল চাচার ছেলেকে নাকি কোনো দিন দেশে আনবে না, কারণও। কিন্তু এখন ঝামেলা তো হচ্ছে, উনি আমার মন কেড়ে নিয়েছে। এমন একজনকে দেখেই তো প্রেমে পড়ে যাওয়া যায়। আমি ওকে ভাইয়া হিসেবে দেখছি না কেন? এমন ভুল তো করা যাবে না, ও তো আমার চাচাতো ভাই। কিন্তু এই আত্মবিশ্বাস, এই চাহনি, উফ, কেন যে এতদিন উনি বাহিরে ছিলেন। এমন ভাইয়া থাকলে তো বন্ধু মহলে আমার রাজত্ব চলতো। তিথি সাংঘাতিক লাগে আমার, ওকে আরও কাছ থেকে দেখতে হবে, ওর সাথে মিশতে হবে, কানাডার সব গল্প শুনতে হবে। আর আর আমার এই অনুভূতিটা যেন কেউ কোনোদিন জানতে না পারে। আমি শুধু দূর থেকে ওকে দেখব, নয়তো আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। আদিবা যখন নিজের মনে আকাশের সৌন্দর্যের প্রশংসা করছিল, তখন আকাশ তার চাচার কাছে পৌঁছালো। আকাশ, ইনি তোর ছোট চাচা, আর ইনি তোর চাচি, আর ও হলো আদিবা, তোর বোন। আকাশ তখন ছোট চাচাকে দেখে ভদ্রতার হাসি দিল। ছোট চাচা অনুতপ্তভাবে আকাশের হাত ধরে মাথা নিচু করে রইলেন। বাবা আকাশ, এত বছর পর তোকে দেখে আজ খুব শান্তি পেলাম। তোর জন্য আমার বাবার চোখে কত জল দেখেছি। ঠিক আছে চাচা, আপনি সুস্থ আছেন, এটাই বড় কথা। এরপর আকাশ তার চাচির সাথে কুশল বিনিময় করল। সবশেষে সে আদিবার দিকে তাকালো। আকাশের দিকে তাকিয়ে আদিবা প্রায় অপ্রস্তুত হয়ে গেল। তার হাত পা কাঁপতে শুরু করলো। হ্যাঁ আদিবা, কেমন আছো? দিদির কাছে তোমার কথা শুনেছি। জি ভাইয়া, আমি ভালো আছি। আপনাকে দেখে খুব ভালো লাগলো। আদিবার লজ্জা দেখে আকাশ কিছু বুঝতে না পেরে তিথির দিকে তাকালো। তিথি আকাশের কানে ফিসফিস করে বলল, কি হলো ওর? খুব নার্ভাস লাগছে। মনে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ক্লান্ত। পরিবারে শুরু হলো এক নতুন পর্ব। আকাশের রাজকীয় প্রত্যাবর্তন পুরনো সম্পর্কগুলোর মাঝে নতুন সমীকরণ তৈরি করলো। এদিকে দাদা দাদির নিঃশর্ত ভালোবাসা, বাবা মায়ের গর্ব, আর অন্যদিকে ছোট চাচার অনুতাপ এবং আদিবার মুগ্ধতা, সব কিছু মিলিয়ে চৌধুরী মেনশন এখন এক ভিন্ন পরিবেশের সাক্ষী। চৌধুরী মেনশনে আকাশ এবং তিথির আগমন এক নতুন উদ্দীপনা নিয়ে এলো। রিয়া চৌধুরীর অসুস্থতা অনেকটাই কেটে গেল, আর জুবেদা চৌধুরী আকাশকে চোখের আড়াল হতে দিচ্ছিলেন না। তিথি তার ভাইকে ফিরে পেয়ে সারাক্ষণ তার সাথে লেগে থাকত। অন্যদিকে আদিবার মনে তখন শুরু হলো এক নীরব তোলপাড়। আদিবা এখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী, অর্থাৎ আকাশের থেকে 2 বছরের ছোট। গত 2 দিনে সে আকাশকে নানাভাবে পর্যবেক্ষণ করেছে। দেখেছে আকাশের কাজের প্রতি মনোযোগ, বাবার প্রতি শ্রদ্ধা এবং তিথির প্রতি স্নেহ। এই সব কিছুই আদিবাকে আরও বেশি করে আকাশের প্রতি আকৃষ্ট করছিল। সে বুঝতে পারছিল এটা শুধু ভাইয়ের প্রতি মুগ্ধতা নয়, এটা অন্য কিছু। সেদিন দিনরাতে ডিনারের পর আদিবা নিজের রুমে বসে তিথিকে ফোন করে। কি রে তিথি, তোদের নাকি কালই কানাডায় ফিরে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, কিন্তু দাদুর শরীর খারাপ বলে আপাতত ক্যান্সেল। আমরা কদিন থাকবো? তুমি বরং কাল আমার রুমে আসো। ভাইয়া এখন কাজে ব্যস্ত, আমার একা একা বোর লাগছে। আচ্ছা ঠিক আছে, কাল সকালেই যাব। পরের দিন আদিবা সকাল সকাল তিথির রুমে গেল, কিন্তু তিথির রুমে গিয়ে দেখলো আকাশ ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত। তিথি তখন পাশেই ঘুমাচ্ছিল। আচ্ছা, আপনাদের তো বলাই হলো না, তিথি মাঝে মাঝে আকাশের সাথেই ঘুমায়, না হলে ও ঠিক করে ঘুম হয় না। আর এখানে এসেও তিথি আকাশের সাথেই ঘুমাচ্ছে। যদিও এটাকে কেউ অন্য মনে নিচ্ছে না, কারণ আকাশ আর তিথির চরিত্র সম্পর্কে তাদের বাবা মায়ের ধারণা আছে। তিথিকে ঘুমন্ত দেখে আদিবা দ্বিধায় পড়ে গেল আকাশের সামনে যাবে কিনা, কিন্তু আকাশের কাছে থাকার প্রবল আকাঙ্ক্ষা তাকে থামতে দিল না। আদিবা তখন ধীরে ধীরে দরজায় ঠোকা দিয়ে বলে, ভাইয়া ভিতরে আসতে পারি? তিথি তো দেখছি ঘুমাচ্ছে। আর আদিবা, হ্যাঁ এসো। তিথি কাল রাতে জার্নির পর ক্লান্ত, তাই ঘুমাচ্ছে, তুমি বসো। আদিবা আকাশের কাছাকাছি একটা সোফায় বসলো। আদিবা আকাশের আভিজাত্যে মুগ্ধ, তাই সে অত্যন্ত বিনয়ীভাবে আপনি সম্বোধন ব্যবহার করেছিল। আকাশ তখন ল্যাপটপ বন্ধ করে আদিবার দিকে মনোযোগ দিল।
তুমি এখন কি নিয়ে পড়ছো আদিবা? তিথি বলছিল তুমি নাকি খুব ভালো ছাত্রী। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি ভাইয়া, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে। আপনার এত ব্যস্ততার মধ্যেও সময় দিলেন, ধন্যবাদ। আপনি তো কানাডার টপ বিজনেসম্যান, এত কম বয়সে এত বড় সফলতা কিভাবে সম্ভব হলো? সফলতা পরিশ্রম ছাড়া আসে না দেবা, আর সুযোগ যদি আসে সেটাকে দুই হাতে আঁকড়ে ধরতে হয়। আমার কাছে সুযোগটা এসেছিল, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। আপনাকে দেখতে একদম সাধারণ মনে হয় না ভাইয়া, আপনার ভিতরে একটা অন্যরকম তেজ আছে যা আমি আগে দেখিনি। আপনি এত অল্প সময়ে বাবার ব্যবসাকে এত উপরে তুলে দিলেন। আমার মনে হয় আপনার জীবনটা অন্যরকম গল্পের মতো। আপনি কি আপনার জীবনের শুরুর কথাগুলো একটু বলবেন? আদিবা তখন এমনভাবে আকাশের দিকে ঝুঁকে কথা বলছিল যেন সে তার ভাইয়ের অতীত নয়, তার মনের গভীরের গোপন কথা জানতে চাইছে। আকাশের সাথে এত কাছে বসে কথা বলার সুযোগ পেয়ে আদিবার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। তার প্রতিটি কথাই ছিল আকাশের প্রতি এক অব্যক্ত দুর্বলতা। আকাশের মনে পড়ল তার জীবনের অন্ধকার দিনগুলোর কথা, যখন সে নীল ছিল। সে আদিবাকে তার পুরনো কষ্টের কথা বলতে চাইছিল না। পুরনো কথা এখন থেকে বাধা দেবা, এখন শুধু ভবিষ্যতের কথা। শোনো, তুমি ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ছো, এটা খুব ভালো সাবজেক্ট। তুমি যদি চাও আমার ব্যবসার ক্ষেত্রে এর ব্যবহার আমি তোমাকে শেখাতে পারি। আদিবা আকাশের কথায় কিছুটা হতাশ হলেও দ্রুত নিজেকে সামলে নিল। সত্যি ভাইয়া, আমি আপনার কাছে শিখতে চাই। আমি আমি আপনার মতো হতে চাই, আপনার সান্নিধ্য থাকতে চাই। আদিবার এই প্রতিটি কথা আকাশের প্রতি তার অনুভূতির প্রকাশ। সে আকাশের জীবনে প্রবেশ করতে চাইছিল, শুধু ভাই হিসেবে নয়। আদিবার এই ধীরে ধীরে প্রকাশের ফলে ভবিষ্যতে যে এক নতুন পারিবারিক জটিলতা তৈরি হবে তা বোধহয় আকাশ তখনও বুঝতে পারেনি। আদিবার মনে আকাশের জন্য যে গোপন অনুভূতি তৈরি হচ্ছিল তার ছাপ ছিল তাদের প্রতিটি আলাপচারিতায়। আকাশ যদিও তাকে ছোট বোন হিসেবেই দেখছিল, আদিবা সুযোগ খুঁজছিল আরও ঘনিষ্ঠ হওয়ার। এক বিকেলে তিথি তার রুমে ঘুমিয়েছিল। আকাশ তার ল্যাপটপে একটা জরুরি রিপোর্ট দেখছিল। আদিবা এক গ্লাস কফি নিয়ে আকাশের রুমে গেল। আদিবা ধীরে ধীরে কফি এগিয়ে দিয়ে, ভাইয়া আপনার কফি। ধন্যবাদ আদিবা, দাও। আদিবা কফির মগটা আকাশের দিকে এগিয়ে দিল। আকাশ তখন মনোযোগ দিয়ে ল্যাপটপ দেখছিল। মগটা ধরার সময় হঠাৎ করে আকাশের হাতে লেগে কফি ছলকে গেল। যদিও গরম ছিল না, তবু কফি কিছুটা ছিটকে পড়ল আকাশের শার্ট এবং ল্যাপটপের কিবোর্ড। ওহ শিট। আমি দুঃখিত ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। সে দ্রুত রুমাল দিয়ে ল্যাপটপ এবং আকাশের শার্ট মোছার চেষ্টা করতে লাগলো। আদিবা যখন আকাশের শার্ট মুছতে মুছতে তার খুব কাছাকাছি চলে এলো, তখন রোমান্টিক পরিস্থিতি সৃষ্টি হলো। আদিবার হাত তখন আকাশের বুকের কাছে, আর দুজনের চোখ প্রায় কাছাকাছি। আদিবার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। আকাশের সুগন্ধ আদিবাকে আরও বিহ্বল করে তুলল। মুহূর্তের জন্য আকাশও যেন সামান্য অপ্রস্তুত হলো, কিন্তু পরক্ষণেই সে পরিস্থিতি সামলে নিল। ওকে আদিবা, ঠিক আছে, আপনার চিন্তিত হবেন না, ল্যাপটপে কিছু হয়নি। আকাশ সামান্য পিছিয়ে গেল, আদিবাকে স্বাভাবিক হতে সাহায্য করল। আদিবা লজ্জিত হয়ে দ্রুত রুমালটা সরিয়ে নিল। আমি আমি নতুন একটা শার্ট এনে দিচ্ছি ভাইয়া। না না, দরকার নেই, আপনি যান, আমি নিজেই চেঞ্জ করে নিতে পারবো। আদিবা তখন ব্যর্থ মনোরথ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এই ভুলবশত ঘনিষ্ঠতা তার আবেগকে আরও উস্কে দিল। আকাশ অবশ্যই ঘটনাটাকে নিছকে একটা দুর্ঘটনা হিসেবে ধরে নিল এবং কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করলো। এভাবে রিয়া চৌধুরীকে দেখতে আসার অজুহাতে 3টা দিন কেটে গেল। আকাশ এবং তিথি তাদের বাবা মায়ের সাথে একান্ত পারিবারিক সময় কাটালো। সেদিন বিকেলে সবাই ড্রয়িং রুমে বসেছিল। রিয়া চৌধুরী, জোবেদা চৌধুরী, হিমেল চৌধুরী, শায়লা চৌধুরী, ছোট চাচা, চাচি, তিথি এবং আকাশ। রিয়া চৌধুরী হঠাৎ গম্ভীর গলায় বলা শুরু করলেন, আমি একটি ঘোষণা দিতে চাই। আসলে এখন যেহেতু হিমেলের পুরো পরিবারও দেশে আছে, তাই আমি চাই ওরা থাকা অবস্থাতেই একটা শুভ কাজ সেরে নিতে। হিমেল চৌধুরী কৌতূহলী হলেন, কি কাজ বাবা? আমি আদিবার জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছি। খুব ভালো ছেলে, দিনদার এবং আমেরিকায় প্রতিষ্ঠিত। আমি চাইছি এখন যেহেতু আমরা সবাই একত্রিত, তাই এই সময়টাতেই ওদের আংটি পরানোর অনুষ্ঠানটা সেরে রাখি। আদিবা তখন এক কোণে বসে আকাশের সাথে কথা বলছিল। এই কথা শোনা মাত্রই তার মুখ সাদা হয়ে গেল। তার মনের গভীরে আকাশের জন্য যে প্রেম ছিল তা যেন তীব্র আঘাত পেল। আদিবা হঠাৎ উঠে দাঁড়ালো। কিসব বলছেন দাদা ভাই? আমি এখন বিয়ে করতে চাই না, আমার এখন পড়ালেখা আছে।
আদিবার এই হঠাৎ প্রতিবাদে সবাই চমকে উঠলেন। তার চোখ তখন ছিল আকাশের দিকে, যেন সে আশা করেছিল আকাশ তার পক্ষ নেবে। আদিবার হঠাৎ প্রতিবাদে ড্রয়িং রুমের শান্ত পরিবেশ মুহূর্তে থমথমে হয়ে গেল। সবাই বিস্ময় নিয়ে আদিবার দিকে তাকিয়ে রইলেন। আদিবার বাবা অর্থাৎ ছোট চাচা অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ালেন। আদিবা, এসব কি হচ্ছে? বড়দের সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় না, বসো। না বাবা, আমি এখন বসবো না। দাদা ভাই, আপনি আমাকে কেন জিজ্ঞাসা করলেন না? কেন আমার মতামত নিলেন না? আমি এখন বিয়ে করতে চাই না। এ কেমন কথা আদিবা? তোমার মতামত নিব কেন? আমি তোমার জন্য যা ভালো সেটাই দেখছি। ছেলে আমাদের হাতে ধরা, বংশমর্যাদা ভালো, আমেরিকায় প্রতিষ্ঠিত, এই সুযোগ কি বারবার আসে? আর তোমার পড়ালেখা, বিয়ের পরও তুমি চাইলে পড়ালেখা চালিয়ে যেতে পারবে। কিন্তু দাদা ভাই, আমার এক্ষুনি বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমার এখন অনার্স সেকেন্ড ইয়ার চলছে। আমি লেখাপড়া শেষ করতে চাই। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। শোনো মা, তোমার বাবা মাও তো রাজি। তুমি শুধু শুধু জেদ করছো। এত ভালো সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। আকাশ এবং হিমেল চৌধুরী দুজনে এই সময় চুপচাপ বসে রইলেন, কোনো মন্তব্য করলেন না। আদিবার মা এবং দাদি বারংবার বোঝানোর চেষ্টা করেও যখন আদিবাকে শান্ত করতে পারলেন না, তখন রিয়া চৌধুরীর ধৈর্য ভেঙে গেল। আদিবা, আমি শেষবারের মতো বলছি, এই সম্বন্ধ আমার পছন্দ। কালকেই ছেলেপক্ষ আসবে। তোমার মতামত গুরুত্বপূর্ণ নয়, তোমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ। তোমার জেদ আমি মানব না। দাদার কঠোর কথা শুনে আদিবার চোখে তখন আর নিজেকে লুকিয়ে রাখার কোনো উপায় ছিল না, থাকলো না। তার মনের ভেতরের প্রেম যেন বেরিয়ে আসার জন্য ছটফট করতে লাগলো। সে বুঝতে পারল এই মুহূর্তে তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিতে হবে। দাদা ভাই, আপনারা যদি জোর করেন তাহলে আমার কাছে একটাই পথ খোলা থাকবে। আমাকে মাফ করে দিন। আমি এই বিয়ে করতে পারবো না। এর কারণ কি? কারণ না জানালে তোমার এই জেদ আমি মানব না। স্পষ্ট করে বলো, কেন এই বিয়েতে তোমার এত আপত্তি? কারণ কারণ আমি একজনকে ভালোবাসি। আদিবারই অপ্রত্যাশিত স্বীকারোক্তিতে ড্রয়িং রুমের সবাই স্তম্ভিত। রিয়া চৌধুরী মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন। আদিবা, তোর সাহস কত? এসব কি বলছিস তুই? কে সে? কোন ছেলে? কে সে? সত্যি করে বল। সে আমাদেরই পরিবারের লোক। পরিষ্কার করে বল, কে সে? সবার দৃষ্টি তখন আদিবার দিকে। আদিবা তখন সমস্ত লজ্জা, ভয় আর দ্বিধা ছেড়ে ফেলে দিল। সে আকাশের দিকে সরাসরি তাকালো। আকাশ তখনও চুপচাপ বসেছিল। তিনি তিনি আর কেউ নন। আমি আকাশ ভাইয়াকে ভালোবাসি। আদিবার এই স্বীকারোক্তি যেন চৌধুরী মেনশনে পারমাণবিক বোমা ফেলার মতো ছিল। হিমেল চৌধুরী এবং শায়লা চৌধুরী, যারা আদিবার অনুভূতি কিছুটা আঁচ করেছিলেন, তারাও আকাশকে জড়িয়ে এমন সরাসরি স্বীকারোক্তি শুনে হতবাক। আর আকাশের মুখে তখন ছিল এক চরম বিস্ময় আর অবিশ্বাস। আদিবার মুখ থেকে আমি আকাশ ভাইয়াকে ভালোবাসি, এই কথাটা শোনার পর পুরো ড্রয়িং রুমে যেন পিন পতন নীরবতা নেমে এলো। সময় যেন এক মুহূর্তে থমকে গেল। রিয়া চৌধুরী তখনও ইজি চেয়ারে বসা, তার চোখ যেন আদিবার দিকে গেঁথে আছে। জবেদা চৌধুরী বিস্ময়ে হাত দিয়ে মুখ ঢাকলেন। ছোট চাচা, আদিবার বাবা ক্রোধে উন্মত্ত হয়ে উঠে দাঁড়ালেন। আর আকাশ, সে তখনও স্তব্ধ। এই ধরনের পরিস্থিতির জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। আদিবা, তোর সাহস কত হলো? তুই এসব কি বলছিস? এক্ষুনি চুপ কর। ভাই বোনের সম্পর্ককে তুই নোংরা করছিস। তুই কি পাগল হয়ে গেছিস? আমি মিথ্যে বলছি না বাবা। আমি আকাশ ভাইকে ভালোবাসি। আপনারা জোর করে আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে পারবেন না। আকাশ, তুমি বলো, এসব কি শুনছি আমি? আদিবাচা বলছে, এর মধ্যে সত্যতা কতটুকু? সবার দৃষ্টি তখন আকাশের উপর। আকাশ নিজেকে সামলে নিল। তার মুখে সেই মুহূর্তে কোনো আবেগ ছিল না, শুধু ছিল চরম সতর্কতা। দাদা ভাই, আমাকে বিশ্বাস করো, আমি আদিবাকে সবসময় ছোট বোন হিসেবে দেখেছি, আর কিছু নয়। এই পরিবারে পা রাখার পর থেকে তিথি এবং আদিবা দুজনের প্রতি আমার স্নেহ আছে, কিন্তু আদিবার এই অনুভূতির ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। হ্যাঁ বাবা, আকাশ একদম সত্যি বলছে। ও মাত্র 2 বছর ধরে কানাডায় আছে। ও আর তিথি পড়াশোনা আর ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল। ওদের মধ্যে এমন কিছু হওয়ায় অসম্ভব। আদিবা হয়তো অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ভুল কিছু বলছে। দেখো কি হলো, তোমাদের বাড়াবাড়ির জন্যই আজ মেয়ে এমন কথা বলছে।
বিয়েতে জোর করা উচিত হয়নি। চুপ করো তোমরা, আমি সব বুঝতে পারছি। এই ছেলে ফিরে আসার পর থেকে আদিবার চালচলন পাল্টে গিয়েছে। বিদেশ থেকে ফিরে এসেই ছোট, মুখ সামলে কথা বলো। আকাশ আমার ছেলে, আর সে তোমার ভাতিজা। তার বিরুদ্ধে কোনো ভিত্তিহীন অভিযোগ করার আগে প্রমাণ দাও। আদিবা আবেগের বসে যা বলছে সেটা তার নিজস্ব বিষয়। হিমেল চৌধুরীর কণ্ঠে দৃঢ়তা ছিল। তিনি তার ছেলেকে রক্ষা করতে প্রস্তুত ছিলেন। না চাচু, ভাইয়াকে কিছু বলবেন না। আমার অনুভূতিতে ভাইয়ার কোনো দোষ নেই। আমি জানি উনি আমাকে শুধু বোন হিসেবে দেখেন, কিন্তু আমি ওনাকে। যথেষ্ট হয়েছে আদিবা, তুমি চুপ করো। যাও, নিজের রুমে যাও। তোমাকে এখন আর কোনো কথা বলতে হবে না। আদিবা তখন কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। আর তুমি ভবিষ্যতে তোমার মেয়েকে শাসন করতে শিখবে। তার ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার আগে তার মন বোঝার চেষ্টা করবে। আর হিমেল, আকাশের এই সফরের সময়টা এখানে মোটেই উপযুক্ত নয়। আমি চাই না আমার পরিবারের মধ্যে এই ধরনের অশান্তি তৈরি হোক। বাবা, আমি আপনার সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছি। তোমরা সবারই শোনো, কাল সকালেই আকাশ আর তিথি কানাডায় ফিরে যাবে। তাদের লেখাপড়া ও ব্যবসা আগে। আপাতত আর কোনো কথা নয়। যাও তোমরা। রিয়া চৌধুরীর এই আকস্মিক সিদ্ধান্তে সবাই হতবাক। আদিবার ভালোবাসার স্বীকারোক্তি চৌধুরী মেনশনের পরিবেশ বদলে দিল, যার ফলস্বরূপ আকাশকে তার সফল জীবন এবং ভালোবাসার পরিবারের কাছ থেকে আবার দূরে চলে যেতে হচ্ছে। আদিবার অপ্রত্যাশিত স্বীকারোক্তি এবং রিয়া চৌধুরীর দ্রুত সিদ্ধান্তের পর সেই রাতটা চৌধুরী মেনশনে যেন কারোর চোখে ঘুম ছিল না। আকাশ এবং তিথির কানাডা ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু হলো। রাতে আকাশ নিজের রুমে বিছানায় শুয়েছিল। তার চোখে ঘুম নেই। আদিবার শেষ কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। সে তার অতীত জীবনে ভালোবাসার জন্য হাহাকার করেছে, আর এখন যখন ভালোবাসা তার দরজায় কড়া নাড়ছে, তখন সে দ্বিধায় ভুগছে। মেয়েটা কি সত্যি আমাকে ভালোবাসে? দেখতে শুনতে তো খারাপ না, ভালোই। তার চোখ দুটোতে একটা সারল্য আছে, কিন্তু চাহতো ভাই বোনের মধ্যে এরকম সম্পর্ক কি ঠিক হবে? পরিবার মানবে তো? তাছাড়া আমি তো তাকে সেইভাবে দেখিনি। সে আমার ছোট বোনের মতো। আমার মন জুড়ে আছে এখন কেবল আমার কেরিয়ার, আমার বাবা মায়ের প্রতি আমার দায়িত্ব। এসব আবেগের মধ্যে আমি পড়তে চাই না। আকাশ সিদ্ধান্ত নিল আপাতত সে এই বিষয়টা নিয়ে ভাববে না। সে বাবার সিদ্ধান্ত মেনে কানাডায় ফিরে যাবে। দূরত্বই হয়তো আদিবাকে স্বাভাবিক করে তুলবে। তো এ ফাঁকে ছিল না আমরা একটু আহমেদ বাড়ি থেকে ঘুরে আসি, যেই বাড়ি থেকে আকাশ বিতাড়িত হয়েছিল। আকাশ চলে যাওয়ার পর আহমেদ সাহেবের পরিবারে তখন অনুশোচনার আগুন জ্বলছে। আবির প্রায় চুপচাপ থাকে, আর আহমেদ সাহেব এখন প্রায় অসুস্থ। সেদিন আহমেদ সাহেব যখন অফিস থেকে ফিরে এলেন, তখন তারা বেগম ড্রয়িং রুমে বসে নীরবে কাঁদছিলেন। কি যে কষ্ট হচ্ছে আমার। নীল তো আমার নিজের ছেলে ছিল না, তারপরেও কেন ওর জন্য এত খারাপ লাগছে? মনে হচ্ছে আমার বুক খালি হয়ে গিয়েছে। তারা বেগমের এই কথা শুনে পাশের রুম থেকে বের হয়ে এলেন নীলের ভাবি রাইসা। রাইসা বেগম নীলকে বরাবরই স্নেহ করতেন, আর নীলের চলে যাওয়ায় তিনিও সমান কষ্ট পেয়েছেন। নিজের ছেলে ছিল না মানে কি মা? এসব কি বলছেন আপনি? তারা বেগম তখন রাইসার দিকে তাকালেন। এত বছর ধরে তিনি এই কথাটা নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলেন। আজ অনুশোচনা আর কষ্টের ভারে তিনি আর সেই গোপন কথা চেপে রাখতে পারলেন না। হ্যাঁ রে রাইসা, নীল নীল আমাদের নিজের ছেলে ছিল না। তুই জানিস না আমি আর তোর শ্বশুর মিলে ওকে। কি মা বলুন? আমরা নীলকে রাস্তার পাশে খুঁজে পেয়েছিলাম। একদম ছোট ছিল, কোলে নেওয়ার মতো। তোর শ্বশুর ওকে দেখি মায়া করে তুলে এনেছিলেন। আমরা ভেবেছিলাম কেউ জানলে খারাপ বলবে, তাই কাউকে কিছু বলিনি, নীলকেও বলিনি। সে জানতো সে আমাদেরই সন্তান। রাইসা তখন বিশ্বাস করতে পারছিলেন না। নীলকে এত ভালোবাসতেন, অথচ সে তাদের নিজের সন্তান ছিল না। তাহলে কেন তার বাবা মা শেষ মুহূর্তে তাকে এমন ঘৃণা করলেন? হায় আল্লাহ, আপনারা ওকে খুঁজে পেয়েছিলেন? তাহলে কেন ওকে চোর বললেন? কেন ওকে অপয়া বললেন? একটা এত ভালো ছেলেকে এভাবে কেন দূর করে দিলেন? এটাই তো আমার কষ্ট। ও নিজের ছেলে না হয়েও নিজের ছেলের চেয়েও বেশি ভালো ছিল, আর আমরা একটা তুচ্ছ ভুলে তার জীবনটা নষ্ট করে দিলাম। তারা বেগম আর রাইসা তখন ডুকরে ডুকরে কাঁদছিলেন। আহমেদ সাহেব এসে তাদের কোনো মতে শান্ত করলেন। নীল যে তাদের আপনজন ছিল না এই সত্য জানার পর রাইসার মনে কষ্ট আরও বেড়ে গেল। তার মনে তখন একটাই প্রশ্ন, নীল এখন কোথায় আছে?
আদিবার আবেগপূর্ণ স্বীকারোক্তির পর রিয়া চৌধুরীর কঠোর নির্দেশ ছিল আকাশ এবং তিথিকে দ্রুত কানাডায় ফিরে যেতে হবে। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে আর কোনো বিতর্ক না বাড়িয়ে হিমেল চৌধুরী তার ছেলের জন্য পরের দিনের ফ্ল্যাটের ব্যবস্থা করলেন। পরের দিন সকাল 7টার দিকে আকাশ তার বডিগার্ডদের নিয়ে তিথিকে সাথে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো। আকাশ জানতো এই মুহূর্তে দূরত্ব তৈরি করাই শ্রেয়, কিন্তু ঢাকা শহরের জ্যামের কারণে এয়ারপোর্টে পৌঁছতে তাদের প্রায় 2 ঘন্টা লেগে গেল। কোনো মতে প্রয়োজনীয় কাজগুলো শেষ করে আকাশ যখন তিথিকে নিয়ে প্রাইভেট জেটে ওঠার জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই তার মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বাবার নম্বর। হ্যালো বাবা। আকাশ, বাবা তুই কোথায়? তাড়াতাড়ি শোন। আমি এইমাত্র প্লেনে উঠছি বাবা। কি হয়েছে? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? আকাশ, আদিবা সুইসাইড করার চেষ্টা করেছে। তোর চলে যাওয়ার কথা শুনে আমরা ওকে নিয়ে এখনই সিটি হসপিটালে যাচ্ছি। তুই তাড়াতাড়ি চলে আয়। কথাটা শোনা মাত্র আকাশের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। তার পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে এলো। কি বলছো বাবা? আদিবা সুইসাইড? আমি আসছি। আকাশ আর এক মুহূর্ত দেরি করলো না। সে দ্রুত তিথিকে সাথে নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসলো। তার চোখে তখন চরম অবিশ্বাস আর অপরাধবোধের ছাপ। তিথি কিছু বুঝে ওঠার আগেই আকাশ তার বডিগার্ডদের দ্রুত হাসপাতালে যেতে নির্দেশ দিল। গাড়িতে যেতে যেতে আকাশের চোখগুলো নিজের অজান্তেই ভিজে উঠছিল। সে ভাবছিল তার একদিনের নীরবতা একটা মেয়ের জীবন কেড়ে নিতে চেয়েছিল। তারা যখন সিটি হসপিটালে পৌঁছালো তখন পুরো চৌধুরী পরিবারকে সেখানে দেখা গেল। রিয়া চৌধুরী, জবেদা চৌধুরী, ছোট চাচা চাচি সবাই তখন হতাশা আর উৎকণ্ঠায় অস্থির। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়েছিলেন হিমেল চৌধুরী ও শায়লা চৌধুরী। আকাশের বাবা মাকে জিজ্ঞেস করার আগে ছোট চাচা এগিয়ে এসে আকাশের হাত ধরলেন। আকাশ, তুই তোর বোনটাকে বাঁচা। তোর চলে যাবার কথা শুনে ও ঘুমের ওষুধ খেয়েছে, এখন অপারেশন রুমে আছে। কথাগুলো শুনে আকাশ আর নিজেকে সামলাতে পারল না। তার সমস্ত রাগ গিয়ে পড়ল তার দাদার উপর, যিনি আবেগের কোনো মূল্য দেয়নি। আকাশ দ্রুত রিয়া চৌধুরীর দিকে এগিয়ে গেল। দাদা ভাই, আপনি কেন আমার চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন? কেন আপনি আদিবার কথাগুলো একবারও বোঝার চেষ্টা করলেন না? একজন মানুষ যখন আবেগের বসে এমন সিদ্ধান্ত নেয় তখন তার কথাগুলো শোনা উচিত ছিল। আপনি আপনার সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করে যাচ্ছিলেন। আপনার বংশ মর্যাদার কাছে কি একটা জীবন তুচ্ছ? আকাশের এই অপ্রত্যাশিত তীব্র তিরস্কারে রিয়া চৌধুরী যেন স্তব্ধ হয়ে গেলেন। তিনি তখনও কিছুটা অসুস্থ। তিনি চুপচাপ মাথা নিচু করে মেঝেতে তাকিয়ে রইলেন। জবেদা চৌধুরী, আদিবার মা বাবা সবাই অবাক হয়ে দেখলেন তাদের বিজনেসম্যান নাতি আজ কতটা মানবিক। দাদা ভাই, আমি জানি আপনি আমাদের ভালো চান, কিন্তু আপনি আমার জীবনটাও তো একসময় এমন কঠিন ধরে নিয়েছিলেন। আর যদি ওর কিছু হয় তবে তার জন্য দায়ী হবেন আপনি। আকাশ এরপর আর কোনো কিছু না বলে অপারেশন থিয়েটারের দরজার দিকে অসহায়ের মতো তাকিয়ে রইল। তার মনে তখন শুধু একটাই প্রার্থনা, আদিবা যেন সুস্থ হয়ে ফেরে। পুরো চৌধুরী পরিবার তখন সিটি হসপিটালের করিডোরে উৎকণ্ঠায় অপেক্ষা করছিল। সবার হৃদস্পন্দন যেন থেমে গিয়েছিল। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারের দরজা খুলে সাদা গাউন পরা একজন ডাক্তার বেরিয়ে এলেন। সবাই দ্রুত ডাক্তারের দিকে এগিয়ে গেল। আপনারা চিন্তা করবেন না, আমরা ওকে সময় মতো পেয়েছি। এখন আর কোনো বিপদ নেই। পেটে যে ওষুধগুলো গিয়েছিল সেগুলো ওয়াশ করে দেওয়া হয়েছে। আদিবা এখনো সুস্থ আছে। ডাক্তারের মুখে এই সুখবর শুনে সবার বুকে যেন স্বস্তি ফিরে এলো। রিয়া চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন, আর আদিবার মা বাবা দুজনেই তখন আবেগ আপ্লুত হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে আদিবাকে অপারেশন থিয়েটার থেকে বের করে একটা ভিআইপি কেবিনে শিফট করা হলো। পরিবারের সবাই কেবিনের দরজার বাইরে ভিড় করে রইল, কিন্তু কেউ ভেতরে গেল না। সবাই বুঝতে পারছিল এই মুহূর্তে আদিবার সাথে একা কথা বলার প্রয়োজন শুধু একজনের, সে হলো আকাশ। আকাশ ধীরে ধীরে কেবিনে প্রবেশ করলো। আদিবা তখনও পুরোপুরি সজাগ হয়নি, কিন্তু তার চোখ খোলা। ঘরের মধ্যে তখন এক নীরব উত্তেজনা। আকাশ ধীরে ধীরে আদিবার বেডের পাশে একটা চেয়ার টেনে বসলো। এটা তুমি কি করলে আদিবা? তুমি কি একবারও ভাবলে না যে তোমার পরিবার, তোমার দাদা ভাই সবাই কতটা কষ্ট পেত? তোমার জীবনটা কি এতই তুচ্ছ? আপনারা চলে যাচ্ছিলেন ভাইয়া, আর আপনি একবারও জানতে চাইলেন না আমার কেমন লাগছে। আপনি কেন আমাকে ভালোবাসতে পারলেন না? এটা তুমি কি বলছো? ভালোবাসাকে জোর করে আসে? আমরা ভাই বোন আদিবা, আর ভালোবাসার জন্য কেউ এভাবে নিজের জীবন দিতে চায় না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে তুমি আমার ভালো চাইতে। এই কাজ করে তুমি প্রমাণ করলে যে তুমি শুধু নিজের জেদটাকে গুরুত্ব দিয়েছো। আদিবা তখন আকাশের দিকে সরাসরি তাকালো। তার চোখে তখনও জেদ আর ভালোবাসার মিশ্রণ। হঠাৎ করে আদিবা তার সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে দিল। সে দ্রুত তার বেডের পাশের দিকে হাত বাড়ালো, টেনে ধরল আকাশের মাথার পেছনে।
আকাশ কিছু বুঝে ওঠার আগে আদিবা তাকে নিজের দিকে টানলো এবং আকাশের ঠোঁট ঝুড়া দখল করে নিল। আকাশ স্তম্ভিত। এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে সে একেবারে প্রস্তুত ছিল না। মুহূর্তের জন্য তার শরীরের সমস্ত রক্ত চলাচল যেন থেমে গেল। এই অপ্রত্যাশিত আক্রমণে আকাশ হতভম্ব হয়ে গেল। আদিবা আকাশকে ছেড়ে দিয়ে ফিসফিস করে বলে, আমাকে ভালোবাসতেই হবে। আমি অবিশ্বাস্য সুযোগে আদিবার দিকে তাকিয়ে দ্রুত নিজেকে সামনে নিলাম। আদিবা, এটা কি ধরনের পাগলামি? তুমি এখনো অসুস্থ? ঠিক তখনই দরজার বাইরে থেকে চাপা উত্তেজনা অনুভব করে পরিবারের অন্য সদস্যরা একসঙ্গে কেবিনে প্রবেশ করলেন। তারা আদিবাকে সজাগ দেখে স্বস্তি পেলেন, কিন্তু আকাশ আর আদিবার মধ্যে কি ঘটে গেল তা কেউ বুঝতে পারলেন না। সবাই এক এক করে আদিবার কাছে গেলেন। আদিবা সবার সাথে কথা বলল, কিন্তু তার দাদা রিয়া চৌধুরীর সাথে একটা কথাও বলল না। দাদু ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি তোর মনের কষ্ট বুঝতে পারিনি। আমি ভুল করেছিলাম। আমি তোর উপর কোনো সিদ্ধান্তই চাপিয়ে দেব না। আদিবার এই নীরব প্রতিবাদ রিয়া চৌধুরীকে গভীরভাবে নাড়া দিল। তিনি বুঝতে পারলেন তার জেদ কতটা মারাত্মক পরিণতি ডেকে এনেছিল। আমি আজ এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিচ্ছি। আদিবার আর কোনো পড়ালেখা বা অন্য কিছুতে মন বসবে না। আমি আজকেই ওদের বিয়ের তারিখ ঘোষণা করব। আমি আজকেই ওদের বিয়ে দিব। রিয়া চৌধুরী এই ঘোষণা শুনে সবাই আবার চমকে উঠল। আদিবার মুখে তখন এক নীরব হাসি। সে আকাশের দিকে তাকালো। দাদাভাই, সব ঠিক আছে, কিন্তু আমাদের তো আইনে কিছু প্রক্রিয়া আছে। আর আদিবা তখন আকাশের দিকে এক রাগী দৃষ্টিতে তাকালো, যেন সে বলতে চাইল আর একটা কথাও নয়। আদিবার এই চাহনি আকাশের হৃদয়ে অজানা এক ভয়ের সৃষ্টি করল। সঙ্গে সঙ্গে কথা পাল্টে বলে, না মানে সব ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন, আমি রাজি। আকাশ তার বাবার দিকে তাকালো। তার চোখে ছিল এক অসহায় আত্মসমর্পণ। আদিবার পাগলামি তাকে জীবনের সবচেয়ে বড় ফাঁদে ফেলে দিল। যে নীল ভালোবাসার জন্য হাহাকার করত, সে আজ অপ্রত্যাশিতভাবে সেই ভালোবাসাকে গ্রহণ করতে বাধ্য হলো। আদিবার আবেগ আর জেদের কাছে অবশেষে হার মানতে হলো আকাশকে। রিয়া চৌধুরী তড়িঘড়ি করে সেদিন বিকেলে পারিবারিকভাবে কাজী ডেকে আকাশ এবং আদিবার বিয়ের কাজটা সেরে ফেললেন। আদিবার জেদ পূরণ হলো, কিন্তু আকাশের জীবনে এলো এক অপ্রত্যাশিত নতুন মোড়। সে তখনও বিশ্বাস করতে পারছিল না মাত্র কয়েক ঘন্টার মধ্যে তার জীবনে এত বড় পরিবর্তন ঘটে গেল। অনুমান করুন তো, এখন আমরা কোথায় আছি? হ্যাঁ, আমরা আছি এখন আকাশ এবং আদিবার বাসর ঘরে। ঘরে মৃদু হলুদ আলো জ্বলছিল। ঘরটা শুদ্ধ ফোটা গোলাপ আর রজনীগন্ধার মিষ্টি গন্ধে ভরেছিল। বিছানা ঠিক মাঝখানে আদিবা নতুন বইয়ের সাজে দীর্ঘ লাল বেনারসির ঘুমটার আড়ালে বসেছিল। অন্যদিকে আকাশ তখন বিছানার এক কোণে চুপচাপ বসেছিল। তার মুখে ছিল দ্বিধা, হতাশা এবং এক অজানা ভয়। সে যেন এই মুহূর্তের জন্য একদম প্রস্তুত ছিল না। কিছুক্ষণ নীরবতা বিরাজ করার পর আকাশ নিজেকে সামলে নিল। আদিবা, তুমি ঠিক আছো? আদিবা ঘুমটার আড়াল থেকে মুখ তুলে তাকালো। তার চোখে তখন কোনো জেদ নেই, আছে কেবল এক গভীর তৃপ্তি আর ভালোবাসা। সে ধীরে ধীরে মাথা নাড়ল। আমি জানি তুমি আমাকে কেন ভালোবাসো। আমি তোমার সেই স্বপ্নের নায়ক নই আদিবা। আমি তোমাকে বলতে চাই, তুমি হয়তো ভুল করে আমাকে ভালোবাসছো। আমি তোমাকে শুধু একজন ছোট বোন হিসাবে দেখেছি। আমি তোমাকে আদিবা তখন আমাকে কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত উঠে এসে আমার হাত ধরলো। চুপ করুন ভাইয়া, আর একটাও কথা নয়। আদিবা আদিবা আকাশের হাতের উপর নিজের হাত রেখে চোখে চোখ রেখে বলে, আমি জানি আপনি আমাকে ভুল মনে করেন, কিন্তু আমি যখন আপনাকে প্রথম দেখেছি তখন থেকেই আমার মন আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। আপনি আমার জীবন বাঁচাতে বাধ্য হয়ে আমাকে বিয়ে করেননি। আপনি আমার জীবনটা নতুন করে শুরু করার সুযোগ দিয়েছেন। কিন্তু আদিবা, আমি তোমাকে সেই ভালোবাসা দিতে পারবো না। আমাকে আপনার কোনো প্রতিশ্রুতি দিতে হবে না। আপনি শুধু আমাকে গ্রহণ করুন, আমাকে আপনার জীবনে প্রবেশ করতে দিন। আমি জানি আমি আমার ভালোবাসা দিয়ে আপনার মন জয় করে নেব। আমাকে শুধু একটা সুযোগ দিন। আদিবার চোখে তখন তীব্র আবেদন। সে আবেদন আকাশের সমস্ত দ্বিধা ভেঙে দিচ্ছিল। সে যে ছেলেটা এত বছর ধরে ভালোবাসার জন্য হাহাকার করেছে, সে আজ ভালোবাসার উষ্ণতা অনুভব করছিল। তার মনে হলো আদিবারের পাগলামি হয়তো ঈশ্বর প্রেরিত এক ভালোবাসা। আকাশ আর নিজেকে ধরে রাখতে পারল না। তার সমস্ত অভিমান, সমস্ত অতীত যেন এই মুহূর্তে আদিবার ভালোবাসার সামনে তুচ্ছ মনে হলো। আকাশ ধীরে ধীরে আদিবার মুখের ঘোমটাটা সরিয়ে দিল। আদিবার লাজুক মুখটা তখন চাঁদের মতো ঝলমল করছিল। আদিবা, আমাকে শুধু একটা সুযোগ দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি কোনো দিন আফসোস করবেন না। আকাশ আর দেরি করল না।
সে তার স্ত্রীকে নিজের বাহু ডোরে টেনে নিল। সেই মুহূর্তে তাদের মধ্যকার সব সম্পর্ক, সব দ্বিধা যেন ভেঙে গেল। আজকের রাতটা ছিল শুধু ভালোবাসা আর নতুন সম্পর্কের অঙ্গীকারের। এরপর শুরু হলো তাদের কড়া রোমান্সের অধ্যায়। আকাশ তার সমস্ত চাপা আবেগ ঢেলে দিল আদিবার উপর। বাইরের দুনিয়া তখনও জানত না চৌধুরী মেনশনের ভেতরে কী নাটক চলছে। সেই রাতে আকাশ শুধু আদিবাকে নিজের স্ত্রী হিসেবে নয়, জীবনের এক নতুন দিগন্ত হিসেবে গ্রহণ করল। ভালোবাসার কাছে অবশেষে পরাজিত হলো সব হিসাব নিকাশ। তাদের সম্পর্ক এক অস্বাভাবিক পরিস্থিতিতে শুরু হলেও এই রাতেই তাদের জীবনকে এক নতুন বাঁধনে বেঁধে দিল। আদিবার আবেগ আর জেদের কাছে হার মেনে আকাশ তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করল। আদিবার ভালোবাসা তাকে সমস্ত পুরনো তিক্ততা ভুলিয়ে নতুন করে বাঁচতে শেখালো। হিমেন চৌধুরী এবং রিয়া চৌধুরী দুজনেই এই অপ্রত্যাশিত সম্পর্ক মেনে নিলেন। ছোট চাচার ভুল ভেঙে গেল এবং তিনি অনুশোচনায় দগ্ধ হলেন। কানাডার টপ বিজনেসম্যান আকাশ চৌধুরী শুধু তার সম্পদ নয়, বরং তার পরিবারের সব হারানো শান্তি ও ভালোবাসা ফিরিয়ে এনেছিল। অন্যদিকে আহমেদ পরিবার জানতে পারল নীল তার নিজের সন্তান ছিল না। এক অজানা অপরাধ বোধে তারা দগ্ধ হতে থাকলো। আকাশ তার নতুন জীবনে সবটুকু সুখ নিয়ে প্রবেশ করলো এবং তার ফেলে আসা জীবনের সব দুঃখ দূর হয়ে গেল। আজকের গল্পের মূল ভাব হচ্ছে অপমানিত ও বিতাড়িত হওয়া নীল তার আসল পরিচয় ফিরে পেয়ে কানাডার টপ বিজনেসম্যান আকাশ চৌধুরী হিসেবে আত্মপ্রকাশ করে। 2 বছর পর পারিবারিক সংকটের সময় সেই দেশে ফিরে আসে এবং অপ্রত্যাশিতভাবে ছোট বোনের ভালোবাসার শিকার হয়। 3. আদিবার আবেগের চরম প্রকাশ, অর্থাৎ আত্মহত্যার চেষ্টা এবং পারিবারিক চাপের কারণে আকাশ তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়। অপ্রত্যাশিত পরিস্থিতিতে বিয়ে হলেও আকাশ শেষ পর্যন্ত আদিবার ভালোবাসাকে মেনে নেয় এবং তার ফেলে আসা কষ্টের জীবনের সম্পূর্ণ ইতি টানে। সবশেষে গল্পটা কিন্তু আমাদের কিছু বুঝিয়ে কিছু বিষয় শিক্ষা দেয়। সত্যের জয়, ক্ষমতা এবং সম্পদের আড়ালে থাকা সত্য একদিন প্রকাশিত হবে। মিথ্যে দিয়ে কাউকে বেশি দিন দমিয়ে রাখা যায় না। পরিবারের মূল্য, রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও স্নেহ বা আপনজনের ভালোবাসা গভীর হতে পারে, কিন্তু পারিবারিক সমর্থন ও স্বীকৃতি জীবনে প্রকৃত শান্তি এনে দেয়। কর্মফল ও ক্ষমা, যারা ভুল করে অনুশোচনা তাদের জীবনে ফিরে আসে, যা আমরা আহমেদ পরিবারে দেখতে পেয়েছিলাম। অন্যদিকে ক্ষমা ও ভালোবাসার মাধ্যমে অপ্রত্যাশিতভাবে জীবনের সবচেয়ে বড় সুখ খুঁজে পাওয়া সম্ভব। তো প্রিয় দর্শকেরা, আজকের গল্প এখানেই শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটা ধৈর্য সহকারে শুনেছেন তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লেগেছে ও নেক্সট কী ধরনের গল্প চান আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, গল্পটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। দেখা হচ্ছে শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।